হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, এই গল্পের চ্যাপ্টার 1, 2 এবং 3 আগেই আপলোড করা হয়েছে। আজকে চ্যাপ্টার 4 আপলোড করা হলো। যারা চ্যাপ্টার 1, 2, 3 শোনেননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই শুনে আসবেন। ধন্যবাদ। তোমার এসএস পাঠিয়েছো? পেয়েছি, তবে ইম্পর্টেন্ট মালও যে বাজে হতে পারে তার একটা প্রমাণ পেলাম। যাই হোক, আই ওয়ান্ট টক টু মাই ফ্যামিলি উইদিন টুডে। You saved them from my safe house. Thank you for that, but I need to talk with them. It's been a while. I'll try but cannot guarantee you anything. If you can send Ruhi for me, then it is nothing. I can't control myself. I need to talk. Let me check what I can do. ধন্যবাদ, কাজ শুরু করব, রাখছি। অফলাইনে বেশ কাজ করছো দেখছি। আপাতত ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হলে আমি অনলাইন করে দেব। কিন্তু ওটা আমার সেফ হাউস। I want to see what is going on over there. তোমার বন্ধুরা চলে এসেছে, তাদের কাছে থেকে আপডেট নিয়ে নাও। কি হয়েছে তোমার রাফি? এমন ব্যবহার করছো কেন? জাস্ট লেট মি টক টু মাই ফ্যামিলি। আই এম নট স্ট্রং উইথাউট দ্যাম, প্লিজ। ওকে, I will try. প্লিজ, থ্যাংক ইউ। রাফি জানে যে এই মুহূর্তে মাফিয়া কালের উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। জিপিএস ব্যবহার ছাড়া এই এলাকা ছেড়ে যাওয়া সম্ভব নয়। আর মাত্র কয়েক ঘন্টার একটা আন্ডারগ্রাউন্ড টানেলের পুরো ম্যাপ আয়ত্ত করে এই অন্ধকার টানেলে ঢুকে যাওয়ার মতো সাহস জোগাড় করাও সম্ভব নয়। আর পালালেও বা কোথায় যাবে রাফি? এই অজানা শহরের একটা পিঁপড়াকেও চেনে না রাফি। অনলাইনে কাউকে খোঁজ করতে চাইলে সে খবর মাফিয়াকালের কাছে আগে পৌঁছাবে। এই দেশের কারেন্সি এখনও পর্যন্ত দেখেনি রাফি। ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, জিপিএস, সিসিটিভি, স্যাটেলাইট সবখানেই মাফিয়াকালের উষ্ণ ছোঁয়া রয়েছে। নেটওয়ার্ক মডিফাই করলেও ধরে ফেলবে মাফিয়াকাল। রাফির কাছে একটা জিনিস পরিষ্কার যে মাফিয়াকাল তার উদ্দেশ্যে সফল না করে রাফিকে ছেড়ে দেবে না। হোক সে উদ্দেশ্য রাফিকে বাঁচানো অথবা অন্য কোনো ভয়ঙ্কর কিছু। তাই যদি এখান থেকে মুক্ত হতে হয় তো মাফিয়াকালের উদ্দেশ্যে বুঝে ব্যবস্থা নিতে হবে। আপাতত কিছু না বুঝে নিজের কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। বেসমেন্টে বসে পুরাতন হোমওয়ার্কে বিজি হয়েছে রাফি। পিকাচুকে কন্ট্রোল করতে পারছিল মাফিয়াকাল, এমনকি পিকাচুর পারমিশন সেটিংও চেঞ্জ করতে পারছিল মাফিয়াকাল, যা অথরাইজড ইউজার ছাড়া সম্ভব না। এছাড়া পিকাচু কোন পরিস্থিতির সাথে অ্যাডাপ্ট করে নিচ্ছিল না, যার জন্য রাফিকে একই কমান্ড বারবার দিতে হচ্ছিল। মোট কথা, এই বেটা ভার্সনে পিকাচুকে পরিপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা চলে না। এখনো পর্যন্ত পিকাচু একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে আছে, যার জন্য শুধুমাত্র প্রিলোডেড সিমুলেশন ফলো করছিল পিকাচু আর 10টা সাধারণ কম্পিউটার প্রোগ্রামিং এর মতো। তবে পিকাচু আনফিনিশড প্রোগ্রামিং এবং কোডিং যদি ঠিকঠাক মতো শেষ করা যায় তো পিকাচু হবে পৃথিবীর অন্যতম এফিশিয়েন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পিকাচুর ডিজাইনের একটা ডায়াগ্রাম এঁকে বেসমেন্টের দেওয়ালে ঝুলিয়ে দিল। বিশাল বড় কাজ ছোট ছোট ভাগে ভাগ করে একটা টাস্ক করে নেয় রাফি। বিকেলের দিকে কম্পিউটার মনিটর থেকে চোখ সরে রাফি। যথাযথ কারণও রয়েছে তার, খিদে পেয়েছে ভয়াবহ। সকালবেলা কয়েক টুকরো স্যান্ডউইচ খেয়ে কাজ শুরু করেছিল, এখন পেটের ভেতর দানব দৌড়াচ্ছে। বেসমেন্টের কাজ রেখে উপরে উঠে আসে রাফি। ড্রয়িংয়ের কাছে এসে নতুন 2 সদস্যকে খুঁজতে থাকে। এখনো ঠিকমতো পরিচয় হয়নি। হঠাৎ উপরের দিকে একটা শব্দ হয়। রাফি সিঁড়ি উপরে উঠতে লাগলো। কোনো একটা কর্মযজ্ঞ চলছে যা বোঝা যাচ্ছে। দোতলা ছেড়ে 3তলার দিকে তাকালো রাফি। আওয়াজ 3তলা থেকেই আসছে। রাফি 3তলার একটা রুম খোলা পায়। রুমটাতে ঢুকে দেখতে পাই দুজনেই রুমের ভেতর বসে কেবল টানাটানি করছে। 2টা মনিটর টেম্পোরারি ভাবে মেঝেতে কানেকশন দিয়ে কি যেন চেক করছে। রাফিকে দেখে দুজনেই রাফির দিকে তাকিয়ে পড়ে। কি করছো এখানে? দুজনেই কোনো কথার জবাব না দিয়ে আপন কাজে মন দিল। রাফি ঘুরে এসে মনিটরের দিকে তাকালো। সারা বাড়ি সিসিটিভি ক্যামেরার কাজ করছে তারা, কিন্তু এখানে কেন? বেসমেন্ট তো সব সিস্টেমই রয়েছে,
কিছুক্ষণ কাজ করে তারা ফোনে কাকে কি যেন বলল। ফোনটা কেটে মনিটর অফ করে রেখে বের হয় রুম থেকে। আর রাফিকেও ইশারা করে রুম থেকে বের হওয়ার জন্য। রাফি রুম থেকে বের হয়ে গেলে দরজা লাগিয়ে দেয় একজন আর নিচে নামতে শুরু করে। রাফিও চুপচাপ নিচে নামতে থাকে। তাদের কাজ আর সিস্টেম সেটআপ দেখে বোঝা যাচ্ছিল ওরা সিসিটিভি কানেকশন ব্রডব্যান্ডে দিয়ে দিয়েছে। হয়তো মাফিয়া গাল ওদেরকে অল্টারনেটিভ ওয়েতে সিসিটিভি অনলাইন করার নির্দেশ দিয়েছে। রাফি সিঁড়ি দিয়ে নামতে নামতে মাফিয়া গালের ফোন। I can see the surveillance operation now. You do not have word about surveillance anymore. ধন্যবাদ। আমার রিকোয়েস্টের কি করলেন? কথা বলতে পারবো তো? ব্যবস্থা অন দ্য ওয়েতে আছে, পৌঁছালেই আমি জানবো। রাফি ফোনটা রেখে দেয়। হঠাৎ করে পেটে কড়া নেড়ে জানান দেয় যে কেন রাফিকে বেসমেন্টসের উপরে আসতে হয়েছে। কিচেনে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা নুডলস বের করে সস দিয়ে ওই অবস্থায় খাওয়া শুরু করে রাফি। বাইরে বরফ পড়া শুরু হয়েছে। কিচেনের জানালা দিয়ে দেখতে থাকলো রাফি। এর আগে কখনো তুষারপাত দেখেনি রাফি। এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও বেসমেন্টের দিকে রওনা দেয় রাফি। অনেক কাজ করা বাকি। বেসমেন্টে বসে আবার কাজ করতে শুরু করে রাফি। একের পর এক কোড বসিয়ে প্রোগ্রামিং কমপ্লিট করতে থাকে সে। রাফির কাজ আরও দ্রুত হয়েছে, কারণ ডেভেলপাররা তাদের পুরো পিকাচু প্রজেক্টে ইনিশিয়াল কোডিং কমপ্লিট করেই রেখেছিল, যার কারণে রাফিকে শুধু ফিনিশিং টাচ দিয়ে জায়গা মতো কোডটা বসিয়ে দিতে হচ্ছে। রাফি শুধু কোডিংয়ের মাধ্যমে একটা ননোবায়োলজিক্যাল ব্রেনের বেসিক লজিক, অ্যানালিটিক্যাল লজিক, হিউম্যান ইমোশন সহ একজন বুদ্ধিমান মানুষের ব্রেন যেসব ভিত্তিতে কাজ করে তার সবই ডিজিটাল ল্যাঙ্গুয়েজে ইনপুট করতে থাকে পিকাচু সিস্টেমে। এছাড়া আগের করা কিছু কোডকে আরও আপডেট ও আপগ্রেড করতে থাকে রাফি। রাতে ডিনার করার জন্য রাফি বাইরে এলে নতুন দুই সদস্যের একজন সেদে কথা বলতে আসে রাফির দিকে। Sorry for our behavior, bro. We just upset about the morning issue. Nobody likes to wait in front of anybody's door. It's okay. I was just busy with my work. Sorry for that. I can see that, by the way. I am Mark. He is Jack. We are here to assist you. You name it, we get it. Who is Mafia Girl? Bring her here. Did you ever see anybody to catch a shadow? Or even hair? Nope, just kinding. Thank you. দুজনের সাথেই হাত মেলায় রাফি। কথাবার্তায় যথেষ্ট ভদ্র লাগলেও চেহারা আর হাতের তালুর ট্র্যাকচার সেটা বলে না। দুজনেই দুই জীবন্ত হাতুড়ি, সেটা আন্দাজ করতে পারে রাফি। ডিনার শেষে বেসমেন্টে ফিরে যাবে ঠিক তার আগ মুহূর্তে মাফিয়া গালের ফোন পায় রাফি। তোমার ফ্যামিলির হাতে একটা ফোন পৌঁছেছে, তাদেরকে তোমার সাথে কন্ট্যাক্ট করে দেওয়া হয়েছে। হ্যালো বলো। রাফি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো কোনো পরিচিত গলার হ্যালো শোনার জন্য। হ্যালো মা। রাফি, কেমন আছিস বাবা? তোর না দেশে ফিরে আসার কথা ছিল, তা না এসে আবার কেন ট্রেনিংয়ে ফেরত গিয়েছিস? তোকে না বললাম এই চাকরি ছেড়ে দে, ঘরে বসে থাক, তারপরও চোখের সামনে থাক, দরকার নেই এই চাকরির। আমি আবার ট্রেনিংয়ে গিয়েছি, এটা তোমাদের কে বলল? আর তোমরা কোথায় আছো এখন? তুই যে ঠিকানা দিয়েছিলি বৌমায়ের ফোনে, ওই ঠিকানাতে তো আছি এখন। বলেছিস নাকি এখানেই নিরাপদ, সাথে আরও 3 জন বডিগার্ডও দিয়ে দিয়েছিস সবসময় দেখাশোনা করার জন্য। তোমার বৌমা কোথায়? সে তো তার বাবা মায়ের কাছে গিয়েছে, বেয়ান অসুস্থ হয়ে পড়েছে, সেখানেই আছে। তুই যাওয়ার দিনই খবর আসে বেয়ান অসুস্থ, পরের দিনই তো আমরা চলে আসি আর তোর দেওয়া ঠিকানা মতো, আর জোর করে পাঠাই ওকে বেয়ান বাড়ি। যেতেই চাইছিল না মেয়েটা। ঠিকানাটা কোথায়? হঠাৎ বিপ বিপ আওয়াজ হতে থাকে আর ওপাশ থেকে মাফিয়া গালের কম্পিউটার জেনারেট ভয়েস ভেসে আসে। কেন তুমি তোমার মাকে কনফিউজড করছো? তারা নিরাপদে আছে, বলছি তো। তোমার মা যদি জানে যে তুমি তাদেরকে ওখানে রাখোনি, তাহলে তারা চলে যেতে চাইবে আর হিতে বিপরীত হতে পারে। একটা জিনিস কেন বুঝতে পারছো না তুমি? আসলেই আমি বুঝতে পারছি না আপনার উদ্দেশ্যটা কি। কি চান আপনি আমার কাছে? কেন আমার জন্য এত কিছু করছেন? এখনো সময় আসেনি সেটা জানাবার। আগে নিজেকে তৈরি করো নিজের বিপরীত শক্তির সাথে পেরে ওঠার জন্য। আমার কেন মনে হচ্ছে যে তুমি আমার বিপরীত শক্তি? হতেই পারে। সারা দুনিয়া আমার অস্তিত্ব জানে না, আর যারা জানে তারা কোনো পজিটিভ ধারণা রাখে না মাফিয়া গার্লের সম্পর্কে। ধরে নাও এটাই আমার পক্ষ থেকে করা তোমার জন্য এবং তোমার পরিবারের প্রতি শেষ সাহায্য। তুমি যে কাজ করছো সেটা শেষ হলেই তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। ফ্যামিলির সাথে কথা বলতে পারি এখন? মাঝপথে লাইন কেটে দিয়ে ঢুকে পড়েছেন আপনি। আজ আর না। তোমার মায়ের মনে সন্দেহ ঢুকে গেলে
তাকে আর তোমার পরিবারকে সিকিউর রাখা আমার পক্ষে টাফ হয়ে যাবে। তোমার কাজ শেষ করেই একেবারে কথা বলতে পারবে, তাই ফিনিশ ইওর টাস্ক ফার্স্ট। রাফি কথা বলা শেষ করে ফোন রেখে দেয়। বেসমেন্টে গিয়ে চেয়ারে বসে ভয়ঙ্কর জেদ মাথায় চাপে। মাফিয়া বয় একটা সাইবার রকস্টারের নাম। সারা জীবন নীতি আর আদর্শের ভেতর থাকতে চাওয়া রাফির জন্য এই দুনিয়া কখনোই ফেয়ার গেম খেলেনি, কিন্তু সাইবার দুনিয়ায় মাফিয়া বয় যেভাবে খেলবে সেভাবে গেম চলবে। মাফিয়া গালের কথাগুলো শুনে নিজের ভেতরে ঘুমিয়ে থাকা দানবটাকে অনুভব করতে পারে রাফি। নিজের পরিবারের সাথে কথা বলতে গেলেও এখন রেস্ট্রিকশন মানতে হবে। ভয়ঙ্কর জেদ মাথায় চেপে যায় রাফির। সার্ভার অনলাইনে নেয় রাফি, তার হাত চালায় কিবোর্ডে। মাফিয়া গালের নেটওয়ার্ক মডিফিকেশন ডিসেবল করে নিজের কস্টম মডিফিকেশন বসে রাফি। সার্ভারগুলোর এমনভাবে হাইড করে দিল যে সার্ভারগুলোর ডেস্টিনেশন জানা থাকলেও কেউ এই সার্ভারগুলো অ্যাক্সেস করতে পারবে না। একই সার্ভারের কোলন আইপি অ্যাড্রেস তৈরি করলে হাজার হাজার আর সারা দুনিয়া জুড়ে সেই কোডিং ভাইরাস ছড়িয়ে দেয়। প্রতিবার কোলন আইপি অ্যাক্সেস করলে নতুন করে আরও 4টি কোলন আইপি তৈরি হবে, আর তা হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে। কিন্তু মাফিয়া কাল তো জানে যে কোথায় তার ল্যাব আর সার্ভার অবস্থিত, তাই অপ্রয়োজনীয় সার্ভারগুলো ডিসেবল করে রেখে দেয় রাফি। মাফিয়া গালের কাছ থেকে পৃথিবীর অন্যতম অ্যাডভান্স কম্পিউটার ল্যাব ছিনিয়ে নিয়ে বসলো রাফি। নে, যদি পারিস তো এক্সেস নিয়ে দেখা, মনে মনে মাফিয়া গালকে উদ্দেশ্য করে বলে মাফিয়া বয়। বেশ কিছুক্ষণ পর মাফিয়া গালের ফোন আসে। রাফি, কি করছো তুমি ল্যাবে বসে? সব কিছুর কন্ট্যাক্ট করো, আবার ডিসকানেক্ট করে দিলে কেন? Rafi lives no more. It's Mafia Boy, and all of your servers are online. If you and your hybrid Hydra is that much powerful, find your servers. ওকে দেন মাফিয়া বয়, শো ইউর ট্রু কালার। রাফি ফোন কেটে দেয়। রাফি জানে না মাফিয়া গালের হাইড্রা কতটা পাওয়ারফুল। তারপর চ্যালেঞ্জ যখন ছুড়ে দিয়েছে তখন চ্যালেঞ্জই কথা হবে। রাফি জানে এই পুরো সিস্টেম মাফিয়া গালের তৈরি, তাই পুরোটা মাফিয়া গালের নখের ডগায় থাকাটা স্বাভাবিক। তারপরও রাফি যে এনক্রিপশন ব্যবহার করেছে তা অ্যাজ ইউজুয়াল টুলস দিয়ে ক্র্যাক করা সম্ভব না। সেই ভাইরাস কাজটা করে শান্ত হলো রাফি। দ্রুতই পিকাচুর কোডিং শেষ করতে হবে রাফিকে। এভাবে চুরি করে থাকা আর সম্ভব নয়। শুরু করলো পিকাচুর কোডিং, আর অপেক্ষা করতে লাগলো মাফিয়া গালের হাই পাওয়ারের জন্য। পরপর 2 দিন একইভাবে খেটে যায় রাফি পিকাচুর পেছনে। শুধুমাত্র খাওয়া ছাড়া বেসমেন্ট থেকে বের হওয়ার নাম নেয় না রাফি। কাজে এতটা বেশি মগ্ন হয়ে যায় যে দুনিয়ার বাদবাকি সব কিছুই ভুলে যায় রাফি। 2 দিনে মাফিয়া গালও কোনো সাড়া দেয়নি। রাফির কোডিংয়ে প্রায় শেষের দিকে। রাফি কোডিং শেষ করে একটু দম নেয়। অবশেষে রাফি একটু স্বস্তি পায়। পিকাচু প্রোগ্রাম রান করে মাফিয়া বয় সিস্টেম অ্যাক্টিভ হওয়ার সাইন দেখায় স্ক্রিনে। 1%, 2%, 3%। ধীরে ধীরে জেগে উঠতে থাকে পিকাচু। সিস্টেম ইরোদ দেখার মতো মানসিকতা নেই রাফির। পিকাচু এখনই শেষ ভরসা। অবশেষে পিকাচুর রেসপন্স পাওয়া গেল। Hi, I am Pikachu. Hi Picasso, this is Rafiul Islam Rafi. I am your creator and instructor. Accessing cyber network. Recognition Rafiul Islam Rafi 100% match. স্ক্রিনে ছবি ভেসে ওঠে রাফির আর সাথে জীবন বৃত্তান্ত। রাফিউল ইসলাম রাফি, এজ 27, সাইবার ক্রাইম অ্যানালাইসিস অফিসার, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, সেভ অ্যাজ ক্রিয়েটর অ্যান্ড ইনস্ট্রাক্টর। রাফি খুশিতে ফেটে পড়ে। পিকাচু তার সাথে সফলভাবে কমিউনিকেশন করছে। Yes, I have done it. বেশ জোরে সোরেই বলে ওঠে রাফি। কংগ্রাচুলেশন, গ্রেট ফর ইয়োর অ্যাচিভমেন্ট। রাফি অবাক হয়ে যায়। পিকাচু রাফিকে কনগ্রাচুলেশন জানায়। Picasso, why did you congratulate me? Your voice was loud than as usual, and your heart rate is higher than as usual, causing adrenaline rush because of achieving something means you are very excited and happy. রাফি নিজেই হতবাক হয়ে যায়। পিকাচু রাফির চিন্তার বাইরে স্মার্ট। Picasso, ভাষা পরিবর্তন করো। Detecting language, language found, accessing dictionary, novels, journals. ভাষা পরিবর্তন করা হয়েছে। রাফি বুঝতে পারে পিকাচু তার প্রয়োজন অনুযায়ী ফাইল অ্যাক্সেস করে নেয়। Unauthorized access request found. Somebody is trying to access the server. রাফি মনে পড়ে যায় মাফিয়া কালের কথা। গত 2 দিন ধরে তাহলে ব্যাচের উঠে পড়ে লেগে আছে সার্ভারের অ্যাক্সেস ফিরে পাওয়ার জন্য।
রাফি পিকাচুকে মাফিয়া কালের সার্ভারে রাখা নিরাপদ হবে কিনা তাই ভাবতে থাকে, কিন্তু তার থেকে জরুরি পিকাচুকে কন্ট্রোল করা। পিকাচু এখনও নলেজ হান্ট ধরেছে। এই স্টেজ পার হতে বেশ কিছু সময় লাগবে। সারা দুনিয়া জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে, তাই অন্য সব কিছু ভাবার আগে রাফি পিকাচুর পারমিশন সেটিং চেক করতে যায়। পিকাচু, তোমার পারমিশন সেটিংস দেখাও। পিকা পিকা বলে পারমিশন সেটিং পেজে দেখালো। রাফি একবার সব পারমিশন ডিনাইড করে দিল। এতে পিকাচুর নলেজ হান্টিং বন্ধ হয়ে গেল। রাফি মনিটর দিয়ে পিকাচুর মেমোরি স্ট্যাটাস চেক করলো। মাত্র কয়েক মিনিটে সে সার্ভার ক্যাপাসিটর 70% লোড করে ফেলেছে। কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে তো পিকাচুর জন্য বিশাল মেমোরি আর নেক্সট জেনারেশন কোয়ান্টাম কম্পিউটার প্রয়োজন পড়বে। তাই রাফি বেসিক নলেজ ক্যাটাগরি ছাড়া অন্যান্য সব ক্যাটাগরি অনলাইন বেসড করে রাখলো এবং নিড টু নো বেসিসে করে দিল। এতে পিকাচু তার প্রয়োজনীয় ইনফরমেশন কোথায় পাওয়া যাবে তার একটা শর্ট লিস্ট করে রাখতে লাগলো, যেন আরেকটা মুভি ডাউনলোড করে কম্পিউটার রেখে মেমোরি নষ্ট না করে ওয়েবসাইটের নাম ও মুভি লোকেশন সেভ করে রাখা, যেন যখন প্রয়োজন তখনই পাওয়া যায়। কিন্তু পিকাচু একটা ওয়ার্নিং দিল এই নিড টু নো পলিসির জন্য। এই পলিসি গ্রহণ করলে যদি কোনো কারণে নেটওয়ার্ক ডাউন হয়ে যায় বা কেউ সার্ভার অফলাইন করে দেয় কিংবা কোনো কারণে পিকাচু এবং সার্ভারের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে পিকাচুর পক্ষে সেই নলেজ পাওয়া সম্ভব হবে না। রাফি বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবলো। মাফিয়া কাজ যদি চায় তাহলে শুধুমাত্র এই ইন্টারনেট কানেকশন ব্লক করে দিলে পিকাচু আর কিছুই অ্যাক্সেস করতে পারবে না। ভয় থেকে যায় রাফির। এখানে পিকাচুকে ধরে রাখা যাবে না, এখানে রাখলে মাফিয়া কাল আটকে দিতে পারে। কিন্তু তার আগে মাফিয়া কালের সাথে কথা বলা দরকার। কি চাই মাফিয়া কাল এটা জানার সময় হয়ে গেছে। রাফি ডায়াল করলো *666# নাম্বারে। মাফিয়া কাল কিছুক্ষণ পর কল ব্যাক করলো। What are you doing for my lab? Cannot access anything? Picasso is live. He is using your lab as his brain. I am sorry, but you lost your lab. Pikachu complete? Wow! Congratulations! রাফি অবাক হলো মাফিয়া কালের বিহেভিয়ার দেখে। কিছুক্ষণ আগেও নিজের ল্যাব নিয়ে রাফির সাথে খিচখিচ করতেছিল, আর এখন সে পিকাচুর কথা শুনে কনগ্রাচুলেশন জানাচ্ছে। ব্যাপারটা কেমন হলো? পিকাচুর কথা শুনে আপনার ভয়েস টোন একদমই বদলে গেল। কি ব্যাপার? কারণ পিকাচুই পারে একমাত্র আসন্ন বিপদ থেকে পৃথিবীকে বাঁচাতে। মানে কি বিপদ? আর পিকাচুকে নিয়ে এত এক্সাইটেড কেন আপনি? কারণ পিকাচুই আমাদের প্রজেক্ট ছিল। পিকাচু প্রজেক্টের কারণেই আমার বন্ধুদের প্রাণ দিতে হয়েছে। মানে আপনি ওই ডেভেলপারদের একজন? তাহলে আপনি তো পিকাচুকে কমপ্লিট করতে পারতেন। আমাকে তো প্রয়োজন ছিল না। ওয়েট, আপনার কাছেও পিকাচু রয়েছে, যেটাকে আমরা এতদিন হাইব্রিড হাইড্রা হিসেবে ধরে নিয়েছিলাম। অ্যাম আই রাইট? আমার কাছে পিকাচু নেই। পিকাচু প্রজেক্টের আগে আমরা 3 জন বন্ধু মিলে একটা প্রজেক্ট শুরু করেছিলাম। সেটা ড্রপ করা হয়েছিল আইনি ঝামেলার কারণে। কিন্তু আমার কাছে প্রজেক্টটা বিল পয়েন্ট ছিল। আমি সেই আনফিনিশড প্রজেক্টটার ফিনিশড রেজাল্টই ব্যবহার করেছি। আমরা আরও 3 বন্ধুকে নিয়ে মোট 6 জন মিলে সেম প্রজেক্টে আবার চালু করি, সকল প্রকার আইনি প্রসেস মেনে। আর প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট পিকাচু। আগে থেকে আরও পাওয়ারফুল করে তৈরি করা হয়েছিল পিকাচুকে। তারপর পিকাচু চুরি হয় আর সব ডেভেলপারদের মেরে ফেলে অস্ত্র ব্যবসায়ীদের। আর আমি আমাদের পুরনো প্রজেক্ট নিয়ে আত্মগোপন করি। পিকাচুকে বাঁচাতে পারিনি আমি। এক কথায় বলা যায় আমি পিকাচুর যমজ বোনকে ব্যবহার করেছি। দুটো প্রজেক্ট বেসই একই, যার কারণে পিকাচু অনলাইন হলে তোমার সিস্টেম পিকাচুকে সেন্স করতে পারে। তার মানে আপনার হাইড্রা আর এই পিকাচু একই? তাহলে তো পিকাচুর কোনো প্রয়োজনই ছিল না। কেন পিকাচুকে কমপ্লিট করার দরকার পড়ল? আর আপনার ল্যাবে আপনার সার্ভারের পিকাচু অনলাইন হয়েছে, অথচ আপনি টের পেলেন না কেন? অস্ত্র ব্যবসায়ীরা পিকাচুকে বিক্রি করার প্ল্যান করেছিল। পিকাচু যদি ভুল মানুষের হাতে পড়তো তাহলে এর পরিণতি কি হতে পারে তা ভেবে দেখো। আর পিকাচুকে ধরতে না পারার কারণ হতে পারে, প্রথমত তুমি সার্ভারের ইনক্রিমেশনের পরিবর্তন করেছো, এবং দ্বিতীয় পিকাচু একটা স্মার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তুমি যদি ওকে হার্ড ড্রাইভে থাকা ব্লু পয়েন্ট অনুযায়ী তৈরি করো তাহলে পিকাচু নিজে লোকাতে খুব পটু হওয়ার কথা। নিজেকে সিকিউর করে নিতে হয়তো, যেমনটা আমার হাইড্রা। একটা জিনিস খেয়াল রেখো, পিকাচু সব ধরনের কাজ ডিসিশন দিলেও অটোনোমাস ডিসিশন নেওয়ার পারমিশন দেবে না কোনোভাবেই।
আপাতত সেই অপশন অফ করে আছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি নিজে নিজে ডিসিশন নিতে না পারে তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কি মূল্য? পিকাচু সবকিছুই করতে পারবে, শুধু নিজের থেকে ডিসিশন নিতে পারবে না। তার জন্য সুপারভিশন লাগবে। আর যদি কোনো কারণে সুপিরিয়র অনেবল ভাই থাকে তাহলে পিকাচু ডিসেবল হয়ে থাকবে। নো অল্টারনেটিভ। সেটা আমি প্রোগ্রাম ডায়াগনোসিস করার সময় দেখতে পেরেছি, আর যেটা পরিবর্তন করারও কোনো ইচ্ছা নেই আমার। পিকাচুর জন্য কোনো কিল কোড তৈরি করছো কি? বলাও তো যায় না। চিন্তা করবেন না, আমি পিকাচুর কিল কোড, আমি আছি তো, পিকাচু আছে, আর আমি নেই তো পিকাচুও নেই। আর হ্যাঁ, আপনি কিন্তু বলেননি আপনি নিজে কোনো পিকাচুকে ডেভেলপ করলেন না। আপনি তো ডেভেলপারদেরই একজন ছিলেন, আপনার জন্য তো কাজটা আরও সহজ ছিল, তাহলে আমাকে দিয়েই কেন? হ্যাঁ, আমি পারতাম, কিন্তু যে কারণে পিকাচুকে দরকার ছিল তার জন্য আমার শুধু পিকাচু নয়, একজন ভালো এবং স্কিল প্রোগ্রামারও প্রয়োজন ছিল। অ্যান্ড ইউ আর পারফেক্ট। আমি কিছুই বুঝতে পারছি না, কি করতে চাইছেন আপনি? আমি শুধুমাত্র আমাকে নির্দোষ প্রমাণ করতে চাই। তো কাজ শুরু করো আর দেখো পিকাচু কতটা এফিশিয়েন্ট। আর কেন তোমাকে আর পিকাচুকে লাগবে সেটা পরে জানাচ্ছি। এখন অটোমেশন ডিসিশন নেওয়ার পারমিশন অফ করে রাখো, বাদবাকি রেস্ট্রিকশন তুলে দাও। নাউলেজ হার্টিং এই সময় লাগবে অনেক। অলরেডি আপনার সার্ভারে 70% ফুল হয়ে গেছে, তাও কয়েক মিনিটে। আপনার সার্ভার ইনাফ না? খুঁজতে বলো, দেখো তো পিকাচু কি কি করতে পারে। রাফি ফোন কেটে দেয়। মাফিয়ার কালের কথাই কিছুটা ধোঁয়াশা ভাব থাকলো। আপাতত নিজের ব্যাপারে মনোযোগ দিতে চাইলো রাফি। মনিটরের দিকে তাকিয়ে পিকাচুর রেস্ট্রিকশনগুলো দেখতে লাগলো। অটোনোমাস ডিসিশন ডিজেবল রেখে বাদবাকি ডিসিশন দিয়ে দেয় রাফি। পিকাচু আবারও নলেজ হান্টিং শুরু করে। কিছুক্ষণের ভেতরে সার্ভার ফুল হয়ে যায় আর নতুন স্পেসের রিকোয়েস্ট করতে থাকে। পিকাচু, নতুন স্পেস খুঁজে বের করো, যে কোনো এক জায়গায়। ছড়ানো ছিটানো স্পেস অ্যাভয়েড করো। পিকা পিকা সার্চিং ফর অ্যাভেলেবল স্পেস ফর নলেজ হান্টিং। রাফি অপেক্ষা করতে থাকে পিকাচুর সার্চ শেষ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর অ্যাভেলেবল মেমোরি স্পেস ফাউন্ড। রাফি মনিটরের দিকে তাকায়। বেশ কয়েকটি অপশন দেখতে পায় রাফি, যার ভেতর কিছু সার্ভার আছে যেগুলোর মেমোরি তার কার্যক্ষমতা থেকে কয়েকগুণ বেশি, আর এই অতিরিক্ত মেমোরি কখনো ব্যবহার করা হয় না। এখন সব চয়েস ঘাটতে ঘাটতে রাফি একটা অপশন পেয়ে গেল যা ফিজিক্যালি ইম্পসিবল। সমুদ্র পৃষ্ঠ থেকে 1,20,000 কিলোমিটার উপরে শো করছে, আর মেমোরি স্পেসও বিশাল। পিকাচু, শো ডিটেলস অ্যাবাউট দ্য অপশন নাম্বার 32। অ্যাক্সেসিং অ্যাভেলেবল ডাটা অপশন নাম্বার 32 এ ট্যাকটিক্যাল স্যাটেলাইট। স্যাটেলাইট আরিফমেটিভ পৃথিবীর বৃহত্তম দেশের স্যাটেলাইট এটি। এটা একটা এক্সপেরিমেন্টাল অ্যাক্সিডেন্ট স্যাটেলাইট কন্ট্রোল ফ্যাসিলিটির ধ্বংস হয়ে যায়, আর এই স্যাটেলাইট সাধারণ স্যাটেলাইটের তুলনায় অনেক উপরে থাকায় অন্য কোনো স্যাটেলাইট ফ্যাসিলিটি ব্যবহার করে কমিউনিকেশন বিল্ড করা সম্ভব হয়নি। তাহলে তুমি কিভাবে সেই স্যাটেলাইট অ্যাক্সেস করবে? তা কন্ট্রোল করার মতন অ্যান্টেনা এই দেশে নেই, মানে এমন নয় যে এই পৃথিবীতে নেই, তবে এমন এক দেশের কাছে এই ফ্যাসিলিটি আছে যাদের কাছে সাহায্যের জন্য কখনো এই দেশ ঝুঁকে না। তাই ওই স্যাটেলাইটের মায়া এক প্রকার ছেড়ে দিয়েছে সরকার। তুমি পারবে স্যাটেলাইটটা অ্যাক্সেস করতে? অ্যারিফমেটিক, কিন্তু স্যাটেলাইটটি 18 ঘন্টা পর ওই অ্যান্টেনার রেজাল্ট আসবে। তখন আমি স্যাটেলাইটের অরবিটাল স্পিড অ্যান্টেনার রেজাল্টের সাথে অ্যাডজাস্ট করে দিব, যেন 24 আওয়ার স্যাটেলাইটটি ওই অ্যান্টেনা দিয়ে অ্যাক্সেস করা যায়। 18 ঘন্টা মানে অনেক সময়, ততক্ষণে অন্যান্য কাজ সেরে নেওয়া যাক। রাফি কিবোর্ডে হাত চালায়। পিকাচুর মাধ্যমে খুব সহজে এনএস এর সার্ভার অ্যাক্সেস করে ফেলে রাফি, যেন গরম ছুরি দিয়ে মাখন কেটে ফেলার মতো সহজ। কিন্তু এই এনএস এর ফায়ারওয়াল এবং সিস্টেম আপগ্রেড রাফিরই করা। তারপর পিকাচুকে এত সহজে ফায়ারওয়াল ফুটা করে ফেলতে দেখে কিছুটা মনক্ষুণ্ণ হলেও পিকাচুর ক্ষমতা রাফিকে অভিভূত করে দেয়। কারেন্সি চুরির পুরাতন ইনভেস্টিগেশন রিপোর্ট খুঁজতে লাগলো এনএস এর সার্ভারে পিকাচু রাফিকে সাহায্য করার জন্য। I can scan the whole system 10,000 times faster then you may I. রাফি কিছুটা ভেবে নিজের ইনভেস্টিগেশন রিপোর্টারের ডেট জানিয়ে শর্ট করে দিল। পিকাচু সার্চ ইঞ্জিন তারপর পারমিশন দেয় সার্চ করার। 5 সেকেন্ডের ভেতর রাফিকে রিপোর্ট জানায় যে ওই টাইমের কোনো পিওর ফাইল নেই।
কিন্তু সেম নামের একটা মডিফাইড ফাইল রয়েছে। রাফি পারমিশন দিল ফাইলটা ওপেন করার। পিকাচু ফাইলটা ক্লোন করে এনে ওপেন করলো। ক্লোন করার কারণে ওই ফাইলের অরিজিনাল রেকর্ডস এবং এডিট হিস্টোরি চলে আসে। রাফি ফাইলটা চেক করতে শুরু করে আর মোটামুটি অবাক হতে থাকে। রাফি তো রিপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে আর সেখানে নতুন রিপোর্ট পেশ করা হয়েছে, কারণ রাফি যেসব ব্যাংক অ্যাকাউন্টের লিস্ট ইনভেস্টিগেশন রিপোর্টে জমা দিয়েছিল সেগুলো নাকি কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এই কেসে ইনভেস্টিগেশন পূর্ণ করার জন্য যে 10 সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল তারা তাদের রিপোর্ট পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে রাফির জমা দেওয়া এভিডেন্সের কোনো ভিত্তি নেই। রাফি ভাবতে থাকে সৎভাবে কাজ করতে চাইলে এরা কেউ রাফিকে বাঁচতে দেবে না। রাফি নিজের অরিজিনাল রিপোর্টটি প্রধানমন্ত্রীর ইমেলে পাঠিয়েছিল, তাই অরিজিনাল রিপোর্ট সেখানেই পাওয়া যাবে হয়তো। পিকাচু, আমার মেল আইডি সিকিউর করো আর চেক করো যে কেউ আইডিটা সার্ভেলান্সেন্স রেখেছে কিনা। পিকা সার্চিং ইমেল আইডি পার্ট, চেকিং ফর সার্ভাইলেন্স ট্রেস, টু সার্ভাইলেন্স ফাউন্ড, ইমেল আইডি সিকিউর। সার্ভেইল্যান্স ডিটেলস শো করো। পিকা IP registered to the NSA director and another is unavailable. রাফি বুঝতে পারে যে অন্যটা মাফিয়া গাল। রাফি ইমেল অ্যাক্সেস করে, সেখানে সেন্ট আইটেম থেকে নিজের ইনভেস্টিগেশন রিপোর্ট ডাউনলোড করে আর ইমেল ডিসেবল করে দেয়। পিকাচু, এই ডাউনলোডেড ফাইলের ইনফরমেশন অ্যানালাইসিস করো আর ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে টাকা কোথায় গেল সেটা খুঁজে বের করো। রাফি দেখতে থাকলো পিকাচু একই সাথে রিলেটেড সবগুলো ব্যাংকের সার্ভার হ্যাক করে অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন হিস্ট্রি বের করেছে। আরও কিছু অ্যাকাউন্টের নাম পাওয়া গেল। বর্তমান টাকাগুলো কোন ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে আছে তার লিস্ট তৈরি করলো পিকাচু। সব টাকা তো এখানেই আছে, তাহলে টাস্ক ফোর্স কী কাজ করলো? পিকাচু, প্রতিটা অ্যাকাউন্ট ফ্রিজ করে দাও, যেন কেউ পরবর্তী ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত টাকা তোলা বা ট্রান্সফার করতে না পারে। Freezing bank account. All inside bank account are freezed. Contact all the press of my country. I will transfer this evidence of them first. Let's see what the media can do. Containing all media. Transferring message. Waiting for response. 75% media response. Good enough. I am going to show this evidence to the whole world. Pikachu. Preparing the evidence, disclosing in 3, 2, 1. Evidence disclosed to 75 media. এটাই এনাফ না? পিকাচু, মডিফাইড ইনভেস্টিগেশন রিপোর্ট থেকে টাস্ক ফোর্স মেম্বারদের ডিটেলস নাও আর তাদের ইনভেস্টিগেশনের টাইমে তাদের সাথে উল্লেখযোগ্য কী কী হয়েছিল তা চেক করো। Identifying 10 members. Acquiring personal information. Analyzing. পিকাচু, আমার ইনভেস্টিগেশন রিপোর্টের অপরাধী এবং তাদের সহযোগীদের সাথে যোগসূত্র আছে কিনা তাও ক্রস ম্যাচিং করো। Analyzing new data. Cross machine. রাফি অ্যানালিসের কাজগুলো মনিটরে দেখতে থাকে। ক্রস ম্যাচিং অ্যানালিসের জন্য সব ধরনের পাবলিক এবং প্রাইভেট রেকর্ড চেক করছে পিকাচু। এই পুরো কাজ করার জন্য পিকাচুকে প্রতি সেকেন্ডে কয়েকশো সার্ভার অ্যাক্সেস করতে হচ্ছে, যার অধিকাংশই এনক্রিপ্টেড এবং হ্যাক করতে বেশ বেগ পাওয়ার কথা। কিন্তু পিকাচুর কাছে কোনো এনক্রিপশন বাধা নয়। ভয়ঙ্কর গতিতে কাজ করে চলছে পিকাচু। Analysis complete. রাফি মনিটরের দিকে তাকায় অ্যানালিস রিপোর্ট দেখার জন্য। এদের সবার ইনভেস্টিগেশন রিপোর্ট এক রাতে পরিবর্তন করা হয়েছে। তাদের ইনভেস্টিগেশন রিপোর্ট ঠিকঠাকই করেছিল, কিন্তু ফাইল রিপোর্ট জমা দেওয়ার আগের দিন রাতে পুরো রিপোর্ট বদলে ফেলা হয়েছিল। সবার পার্সোনাল কম্পিউটার অ্যাক্সেস করে ইনভেস্টিগেশন চলাকালীন ফলো আপ রিপোর্টগুলো সংগ্রহ করে পিকাচু, কিন্তু কী কারণে তারা তাদের ফাইল রিপোর্ট বদলালেন তা অজানা। পিকাচু, এই শেষ দিনে রিপোর্ট বদলানোর কী কারণ হতে পারে? পিকাচু সম্ভাব্য অপশনগুলো তুলে ধরে রাফির সামনে, যার জন্য হুমকি, কিডন্যাপ, ঘুষ সহ আরও বেশ কিছু অপশন রয়েছে। রাফি পিকাচুর সাথে মিলে সম্ভাব্য অপশনগুলো ক্রস ম্যাচিং করতে লাগলো। পিকাচু একটা সাজেশন দিল ক্রস ম্যাচিং চলকালীন অবস্থা। কেন ওই 10 সদস্যর কাছে সরাসরি জিজ্ঞেস করছিস না? উই শুড আস্ক ডিরেক্টলি। নট এ ব্যাড আইডিয়া, কিন্তু তারা কেন আমাকে সবকিছু ঠিকঠাক বলবে? ডিসক্লোজ ইনভেস্টিগেশন রিপোর্ট অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেলে টেলিকাস্ট করেছে আর বিভিন্ন মহলে প্রশ্ন তুলছে, যা দেখে ট্রান্সফোর্সের 10 সদস্য নিজেদের ভেতরে কথা বলার জন্য এখানে জড়ো হয়েছে।
ফোন লোকেশনে তাদের মাঝে থাকা দূরত্ব বলছে তারা এখন একটা রুমের ভেতর আছে। তাহলে তাদের যে কোনো একজনকে কল করে তাদের সাথে কথা বলা যাক। পিকাসু, টাস্ক ফোর্সের প্রধানের নাম্বার সিকিউর করে কালেক্ট করো। কন্টেনিং। হ্যালো, এইচ বলছি। হ্যালো এইস, আমি রাফি বলছি। দয়া করে ফোনটা স্পিকারে নেবেন প্লিজ, আপনাদের সবার সাথে কথা বলতে চাই। ফোনকে স্পিকারে নেয় আর রেকর্ডিংয়ের চেষ্টা করে, কিন্তু পিকাচুর আগে থেকে সেই সিস্টেম অফ করে দিয়েছিল। আপনাদের ইনভেস্টিগেশনের রিপোর্টটি জমা দেওয়ার আগে রাতে পরিবর্তন হয়ে যায়। আগামী 4 ঘন্টার ভেতরে যথাযথ কারণ যদি প্রেস ব্রিফিংয়ে সবার সামনে উপস্থাপন করে আসল দোষীদের সামনে না আনেন, তাহলে আপনাদের স্বাভাবিক জীবন অনেক বেশি অস্বাভাবিক হয়ে যাবে। আমরা ঠিক রিপোর্টটাই জমা দিয়েছি। তোমার কি দেখে মনে হলো রিপোর্ট আগের রাতেই পরিবর্তন হয়েছে? কারণ আপনাদের প্রত্যেকের প্রতিদিনের ফলো আপ রিপোর্ট রয়েছে আমার কাছে। সিগনেচার সহ ফলো আপ রিপোর্টের সাথে ফাইনাল রিপোর্টের কোনো মিল নেই। অনেক অস্বাভাবিক নয় কি? আমাদের মেরে ফেলতে যদি আমরা পরিবর্তন না করতাম, আমাদের পরিবারের উপর হুমকি এসেছিল। এখন আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। ভুল স্বীকার করে প্রেস ব্রিফিংয়ে আসল রিপোর্ট উপস্থাপন করুন। ভয় পাবেন না, আমি অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছি। 1 টাকাও এদিক সেদিক হবে না। আপনাদের মেইল, ওই কারেন্সি এখন কোন কোন অ্যাকাউন্টে আছে তার ডিটেলস দেওয়া আছে। যদি টাকাগুলোর হদিশ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রেস ব্রিফিং ডেকে সত্য বলতে রাজি আছি। তাহলে মেল চেক করুন আর প্রেস ব্রিফিংয়ের জন্য তৈরি হন। 4 ঘন্টা পর আপনাদের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং। বলে কলটা ডিসকানেক্ট করে রাফি। পিকাচু, সব মিডিয়াতে আবার কমিউনিকেট করে প্রেস ব্রিফিংয়ের কথা জানিয়ে দাও। কন্টেনিং অল মিডিয়া, মেসেজ সেন্ড। নিজের কাজটা করতে হবে এবার। পিকাচু, আমার বাবা মা এবং স্ত্রীকে খুঁজে বের করো। অ্যাক্সেসিং ফ্যামিলি আর্চিভ অ্যান্ড সোশ্যাল মিডিয়া, সার্চিং। রাফি দেখলো পিকাচু ফ্যামিলি ফটো গ্যালারি আর সোশ্যাল মিডিয়া থেকে ছবি সংগ্রহ করে এবং তাদের লাস্ট লোকেশন থেকে সার্চ শুরু করে, কিন্তু ট্রেস করতে পারে না। পিকাচু সার্চ চালাতে থাকে। রাফি বুঝতে পারে যে মাফিয়া গাল কোনো ট্রেসই রাখেনি, হয়তো তার বাবা মা পর্যন্ত পৌঁছানোর। কিন্তু রাফিও ছাড়ার পাত্র নাই। ফ্যামিলিকে তো খুঁজে বের করতে হবে রাফিকে। পিকাচু খুঁজতে থাকে রাফির পরিবারকে, কিন্তু কোনো ডিজিটাল ট্রেসই রাখেনি মাফিয়া গাল। এছাড়া ফোনগুলো আনরিসেবল হয়ে আছে কোয়ার্টারের ভেতরে। হয়তো বাসা থেকে বের হওয়ার আগেই মাফিয়া গাল নাম্বারগুলোকে ব্লক করে আনরিসেবল করে দিয়েছে, যা বাবা মা বা তোহা কেউই জানে না। মোবাইলের কথা বাদ, রাফি চিন্তা করতে থাকে অন্য কিছু, যা হয়তো মাফিয়া গাল ভাববে না। কি হতে পারে সেটা? সিসিটিভি ফুটেজ তো নিশ্চিন্তে ডিলিট করে দিতে পারবে মাফিয়া গাল এবং হাইড্রা। তারপর একটু কুটিল বুদ্ধি খাটে রাফি। পিকাচু, আমার কোয়ার্টারকে গ্রাউন্ড 0 পয়েন্ট করো। তারপর 3 কিলোমিটার রেডিয়ান্স নিয়ে একটা সার্চ সার্কেল বানাও। পিকাচু স্যাটেলাইট ইমেজিং থেকে কোয়ার্টারের রাফির বাসাকে রেড মার্কিং করে একটা 3 কিলোমিটার সাইকেল তৈরি করলো। পিকাচু, কোয়ার্টার থেকে এই সার্কেল দিয়ে বের হওয়ার কয়টা এক্সিট রুট বা বের হবার পথ আছে তা খুঁজে বের করো। পিকা, মেকিং অল পসিবল এক্সিস্ট রুট, কালেক্টিং জিপিএস ডাটা, 8 এক্সিস্ট ফাউন্ড। পিকাচু মনিটরে গ্রিন মার্ক করে রাস্তাগুলো শো করে। এখন ট্রাফিক সিসি ক্যামেরা সিস্টেম অ্যাক্সেস করো। দেখো এই সার্কেলের ভেতর ওই 8 রাস্তায় কয়টা ট্রাফিক ক্যামেরা এবং পার্সোনাল অনলাইন সিকিউরিটি ক্যামেরা আছে। অ্যাক্সেসিং অল ট্রাফিক সিসিটিভি অ্যান্ড অনলাইন সিসিটিভি ডাটা উইদিন 3 কিলোমিটার রিডিউস, 32 সিসিটিভি ক্যামেরা ফাউন্ড অ্যান্ড 50 পার্সোনাল সিসিটিভি ক্যামেরা ডেট ট্র্যাকড। পিকাচু গ্রিন ডট দিয়ে প্রতিটা ক্যামেরার পজিশন দেখিয়ে দেয়। আমার দেশ ত্যাগের পর থেকে 48 ঘন্টার ভেতর এই সব ক্যামেরাগুলোতে কোনো ধরনের গ্লিচ বা টেকনিক্যাল ফল্ট বা মিসিং রেকর্ডিং বা এই ধরনের কোনো সমস্যা আছে কিনা চেক করো। Accessing CCTV footage, searching for glitch, technical fault, missing recordings. All 32 traffic CCTV camera had glitch for 8 seconds of each, and all 50 personal CCTV camera footage had the same for 6 seconds each. পিকাচু রেড ডট দিয়ে প্রতিটা ক্যামেরা মার্ক করে দেয়। রাফি দেখতে পায় সবগুলো ক্যামেরা রেড ডট দেখাচ্ছে। রাফি জানে যে মাফিয়া কাজ যথেষ্ট বুদ্ধিমান।
প্রতিটা সিসিটিভি ক্যামেরাকেই গ্রিন করেছে মাফিয়া গাল এবং এমনভাবে করেছে যেন একটা পানি ভর্তি গ্লাসের ঠিক মাঝখানে এক ফোঁটা পানি ফেলে যেমন ঢেউ তৈরি হয় এবং একসাথে গ্লাসের চারিদিকে ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে সিমুলেন্টে নিয়ে আসি গেস করে দিয়েছে মাফিয়া গাল, যেন কেউ ধরতে না পারে যে রাফির পরিবারকে মাফিয়া গাল কোথায় নিয়ে যাচ্ছে। ভেরি ক্লেভার মুভ মাফিয়া গার্ল, ভেরি ক্লেভার। কিন্তু রাফিও ছেড়ে দেবার পাত্র নাই। রাফি জানে যে মাফিয়া গাল এমন কোনো পথে যাবে না যে পথে ওর কন্ট্রোল থাকবে না। পিকাচু, খুঁজে বের করো কোন রুটে সবচেয়ে বেশি অনলাইন সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সবচেয়ে কম অফলাইন ক্যামেরা আছে, কারণ অফলাইন সিসিটিভি ক্যামেরার রেকর্ড মুছে ফেলা মাফিয়া গার্লের পক্ষে সম্ভব নয়। তাই হিসাব অনুযায়ী মাফিয়া গার্ল সেই পথ কখনোই বেছে নেবে না যে পথে যাওয়ার ট্রেস মাফিয়া গার্ল মুছতে পারবে না। Pika. Analyzing maximum online CCTV camera route. One route has most of the online CCTV cameras and minimum number of the online cameras. রাফি মোটামুটি নিশ্চিত হয় যে এই রুটে মাফিয়া গাল রাফির ফ্যামিলিকে বের করে নিয়ে গেছে। পিকাচু, এই গ্লিচ টাইমের ভেতর ওই রাস্তা দিয়ে কোনো রাইড শেয়ারিং গাড়ি দিয়েছে কিনা যা কোয়ার্টারের আশেপাশে দিয়ে রাইড স্টার্ট করেছে আর ওই গ্লিচ টাইমের ভেতর এই রোড দিয়ে বের হয়ে গেছে। Accessing all ride sharing. Vehicle control server. Matching GPS route. Vehicle speed match with the glitch and GPS distancing is scrambled. রাফি ধরে নিতে পারে যে মাফিয়া গালের হাতছাড়া শুধুমাত্র জিপিএস ডেস্টিনেশন নিয়ে ঘোলপাক করবে না কেউ। পিকাচু, গাড়ির নাম্বার, মালিকের নাম এবং ড্রাইভারের নাম বড় করো। Pika. রাফি মনিটরে গাড়িটার ফুল ডিটেলস পেয়ে যায়। পিকাচু, ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করো, আমি কথা বলবো। Containing. হ্যালো, ক্যাডা? সদর থানা পুলিশ। স্যার বলেন স্যার। কিছুদিন আগে তুই NSA কোয়ার্টার নিয়ে কোনো ট্রিপ মারছিস? NSA কোয়ার্টার? ওহো, মনে পড়েছে। স্যার, মারছিলাম। কতদিন আগে? এই স্যার 8-9 দিন আগে। 8-9 দিনের পুরাতন ঘটনা মনে থাকলো কিভাবে? আর বললেন না স্যার, আমি তো ওই এলাকার ড্রাইভার না। এক অপায়া ফোন দিল আর জিপিএস এর ঠিকানা দিয়ে দিয়েছিল। প্রথমে না করতেছিলাম, কিন্তু হ্যাঁ ভালো টিপ দেব শুই না রাজি হয়ে গেছিলাম। আচ্ছা, লোক উঠেছিলি কই দিয়া আর কয়জন? ওইভাবে তো মনে নাই, তো ওই কোয়ার্টারে একদম ভেতরের দিক একটা বাসা দিয়া হ্যাঁচেরা 3 জন আসিল। নামাই দিছিলি কই? খারান দেখা কইতাছি। স্যার, ঠিকানাটা লন। পিকাচু, টেক নোট। Pika. ড্রাইভার ঠিকানা দিল আর পিকাচুর ঠিকানা অনুযায়ী লোকেশনটা স্যাটেলাইটের মাধ্যমে শো করতে থাকে। রাফি ডিসকানেক্ট করে কল দেয়। লোকেশনটা ভালো করে দেখে নেয় রাফি। আরে এটা তো সেই বাসা যে বাসায় বউ ভাতের দিন থেকে অফিস জয়েন করার আগ পর্যন্ত রাফি তার পরিবার ছিল। রাফির বাবার বন্ধুর ফ্ল্যাট। রাফি বুঝতে পারে হয়তো এই জন্যই বাসার সবাই সহজে কনসিভ হয়েছে ওই বাসায় যেতে। কেউ সন্দেহ করেনি। মাফিয়া গাল রাফির পরিবারের বিশ্বাসকে কাজে লাগিয়েছে, কিন্তু ওখানে রাখলে মাফিয়া গালের লাভ কি? তাহলে কি মাফিয়া গাল রাফিকে বোকা বানাচ্ছে? পিকাচু, এই দেশের নাম কি? কোথায় আছি আমরা এখন? পিকাচু মনিটরে পিন পয়েন্ট লোকেশন শো করতে থাকে। রাফি দেশটাকে চিনতে পারে, তবে সেটা অবশ্যই পৃথিবীর বৃহত্তম দেশ নয়। তবে একসময় এই দেশটা বৃহত্তম দেশের আন্ডারে ছিল, কিন্তু এখন তো নয়। তাহলে এমন লুকোচুরি কেন করলো মাফিয়া গাল রাফির সাথে? এসব করার মানে কি? মাফিয়া গালের এসব লুকোচুরির মানে বের করতে হবে। এসব ভাবতে ভাবতে ফোনের দিকে চোখ যায় রাফির। পিকাচু, আমার ফোন ট্যাপড আর ব্লক করা আছে, আমার ফোনকে সিকিউর করতে হবে বলে পিকাচুর সিস্টেমে নিজের নাম্বারে ইনপুট করে। পিকাচু নাম্বারের ট্যাপিং সোর্স খুঁজতে থাকে। I can make your phone secure, but whenever is tapping will know. ডু ইট। Pika. পিকাচু সিস্টেম দিয়ে নাম্বারকে আনরিসেবল করে দেয়, যার মাধ্যমে ইনকামিং রেস্ট্রিক্টেড কিন্তু আউটগোয়িং ওপেন থাকবে এবং নাম্বার আইডি ও হিডেন থাকবে, ঠিক মাফিয়া গালের মতো। এমন সময় পিকাচু শো করে একটা ইনকামিং কল, আননোন সোর্স। পিকাচু, আমি কলটা রিসিভ করব, খেয়াল রাখবে যেন এই কলের মাধ্যমে আমার ফোনের কন্ট্রোল আবারও না নিয়ে নিতে পারে। আর হ্যাঁ, ট্র্যাক দ্য কলার। পিকাচু কল রেফার করলে রাফির ফোন বেজে ওঠে। রাফি ফোন রিসিভ করে। আমার কাছ থেকে আমার সার্ভার সিস্টেম কেড়ে নিয়েছো, এখন ফোনের কন্ট্রোল। বাহ, দারুণ। আমি মনে করি পিকাচু এখন এসব সমস্যা সামলে নিতে পারবে। রাফি মিনিটের দিকে তাকিয়ে দেখে পিকাচু টাইম দিয়েছে 80 সেকেন্ডের ভেতর
কল ট্রেস হয়ে যাবে। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। কিন্তু রাফি, তুমি হয়তো একটা জিনিস ভুলে যাচ্ছ। হাইড্রা পিকাচু যমজ 2 বোন। এরা দুজন দুজনাকে লুকিয়ে রাখতে খুবই পটু। আমি জানি তুমি আমার বেসমেন্টে বসে আমার সার্ভার দিয়ে আমার নেটওয়ার্কের ব্যবহার করে আমার সাথে কথা বলছো, কিন্তু পিকাচুর ব্রেকিং এবং তোমার এনক্রিপশনের কারণে আমার হাইড্রা ট্রেস করতে পারছে না সার্ভার আর নেটওয়ার্কে। সমস্যা নেই, হার পাবে না। হ্যাঁ নিশ্চয়ই, কারণ আর মাত্র 28 সেকেন্ড পরেই আমরা দুজন দুজনাকে এক্সপোজ করে ফেলবো। তুমি হাইড্রাকে আর আমি পিকাচুকে। চয়েস তোমার। রাফি বুঝতে পারে যে মাফিয়া কাল এমনভাবে নিজের ফায়ার অল সাজিয়ে রেখেছে যাতে কেউ যদি হাইড্রা হ্যাক করতে চায় তার 5 সেকেন্ড আগেই সে নিজে হ্যাক হয়ে যাবে। সেদিক থেকে পিকাচুর জন্ম মাত্র কয়েক ঘন্টা আগে, এখনও নলেজ হান্টিংয়ের কমপ্লিট হয়নি, তাই রিস্ক নাও ঠিক হবে না ভেবে কিবোর্ড চেপে ট্রেসিং বন্ধ করে দেয় রাফি। I have this decision. Mafia boy accepted it. I will see you soon, মাফিয়া গার্ল। Not too soon. By the way, তোমার প্রেস বেপিং এর সময় হয়ে গেছে। সবাই তৈরি, কিছুক্ষণের ভিতরেই লাইভ টেলিকাস্ট হবে। গুড লাক। রাফি ফোনটা রেখে দেয়। পিকাচু মনিটরে একটা মেসেজ শো করে। মেসেজটা দেখে রাফির যার পরনায় খুশি লাগে। পিকাচু মাফিয়া কালকে টেস্ট করার আগে রাফি হয়তো টেস্টিং অফ করে দিয়েছিল, কিন্তু পিকাচু ঠিকই মাফিয়া কালের ফোন নাম্বার ধরে ফেলেছে আর মনিটরে শো করছে। ওয়েল ডান পিকাচু। পিকাচু এখন তো অ্যাটলিস্ট *666 হ্যাশট্যাগ এ ডায়াল করে মাফিয়া গার্লকে খুঁজতে হবে না। লেটস গিভ ইট এ ট্রাই, শেল উই? পিকাচু, কল দ্যাট নাম্বার অ্যান্ড চেক দ্য ডিটেলস অফ দ্য নাম্বার। পিকা কন্টেনিং। You got my number? Wow, what else you got? পিকাচু স্ক্রিনে শো করে এক ব্যক্তির নাম যিনি 5 বছর আগে মারা গেছেন এবং ফ্যামিলি মেম্বারও কেউ নেই। একজন মৃত ব্যক্তির নাম্বার ব্যবহার করছো যাকে ফোন দেওয়ার মতো কেউ নেই? বাহ, চমৎকার। পুলিশ তোমার নাম্বার পেলেও তোমার অস্তিত্ব খুঁজে পাবে না। রাফি, একটা জিনিস মাথায় রেখো, হোয়াইট, ব্ল্যাক অথবা এথিক্যাল যে হ্যাকারই হও না কেন, যখন তোমাকে সহজভাবে কেউ গ্রহণ করবে না। সারা পৃথিবী ডিজিটাল আর সাইবার ওয়ার্ল্ডে সহবাস করা সবাইকেই কোনো না কোনোভাবে হ্যাকার শব্দটাই ভয় পায়। মানুষের কথা না হয় বাদই দিলাম, বুঝবে সময় হলেই বুঝবে। তাহলে তো আর *666 হ্যাশট্যাগ কেটে নাম্বারটাই সেভ করে রাখি। এই জন্যই কি ফোন দিয়েছিলে? জি হ্যাঁ, চেক করার জন্য। ওকে, গুড লাক। রাফি ফোনটা কেটে দেয়। নিজের ফোনটা আবার নিজের নিয়ন্ত্রণে ফিরে পেয়ে মন খুশি হয়েছে রাফির। ফোন থেকে কাছের এক বন্ধু রাকিবের নাম্বারে কল দেয়। হ্যালো, কে বলছেন? রকিব, আমি রাফি। রাফি, তুই কই হারায় গেছো? তোরে তো পুলিশ গোয়েন্দা সবাই মিলে খুঁজতেছে। তুই নাকি টাকা নিয়ে পলাইছস আর কি প্রাইভেট নাম্বার দিয়ে কল দিছস? দোস্ত, তোর সব প্রশ্নের উত্তর দেব, আগে একটা সাহায্য কর। বল না, কি লাগবে? রাফি তখন বাবা মা আর তোহাকে লুকিয়ে রাখার কথা জানালো রাকিবকে। এটাও বলে দিল যে বাবা মায়ের সাথে 3 জন বডিগার্ডও রয়েছে যারা পাহারা দিচ্ছে বাবা মাকে। বুঝছি, আঙ্কেল আন্টিকে বের করে নিয়ে আসতে হবে, তাই তো? না না, এমন কিছু করতে হবে না। যাবি, খোঁজ খবর নিবি, যতটা সম্ভব বডিগার্ডদের এড়িয়ে। আর বলতে হবে না ভাই, বুঝে গেছি, কিন্তু তারপর কি? নতুন একটা ফোন কিনে আমাকে নাম্বার দে, তারপর বাবা মায়ের কাছে পৌঁছালে ফোনটা তাদেরকে দিয়ে দিস, বাকিটা আমি বলে দেব। ঠিক আছে, কিন্তু তোকে জানাবো কিভাবে? 2 ঘন্টা পর আমি তোকে ফোন দেব। আচ্ছা। রাফি ভাবতে থাকে বাবা মা রাকিবকে ভালো করে চিনে। রাকিবকে দেখলে হয়তো বাবা মা কথা বলতে রাজি হবে। এদিকে কারেন্সি চুরির জন্য গঠিত টাস্ক ফোর্স মেম্বারদের জন্য রাফির আয়োজন করা প্রেস রিলিজের সময় হয়ে যায়। পিকাচু, প্রেস রিলিজের লাইভ ফিড দেখাও আর প্রধানের সাথে সরাসরি কমিউনিকেশন রাখার ব্যবস্থা করো। কমিউনিকেশন। রাফি স্ক্রিনে প্রেস রিলিজের লাইভ ফিড দেখতে পায়। তখনই ব্রিফিং শুরু হয়নি। পিকাচু টাস্ক ফোর্স এই প্রধানের কাছে কানেক্ট করে দেয় রাফিকে। রিপোর্ট পেয়েছেন? জি পেয়েছি। ব্রিফিংয়ের আগে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নেন, টাকা আমি ফেরত এনে দেব, ক্রেডিট আপনারাই পাবেন, বিনিময়ে সকল অপরাধীর সাজা হতে হবে এবং সেটা এনএসএর বর্তমান ডাইরেক্টর সহ প্রমাণের নথিপত্র নষ্ট ও ট্যাম্পার করার অপরাধে এর যেন কোনো নড়চড় না হয়। দেখুন, আমাদের রিপোর্ট গরমিল হতো না যদি ওই অ্যাকাউন্টে টাকাগুলো থাকতো। আপনার দেওয়া ইনভেস্টিগেশন রিপোর্ট জমা দেওয়ার পরই
ওই টাকাগুলো আবারও ছোট ছোট ভাগে ভাগ হয়ে মুভ করা শুরু করে, যা ধরা এক প্রকার অসম্ভব হয়ে যায়। এখন অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, অপরাধীদের সাজার ব্যবস্থা করলে টাকাগুলো আবার ফিরে আসবে। তাই রিপোর্ট সুন্দরভাবে উপস্থাপন করে আমাকে নির্দোষ প্রমাণ করুন আর নিজেদের প্রমোশন বুঝে নিন। রাফি আর কোনো কথা না শুনেই ফোনটা কেটে দিল। 2 ঘন্টা পর প্রেস রিলিজে টাস্ক ফোর্স কর্তৃক সকল প্রমাণপত্র উপস্থাপন এবং বর্তমানে কারেন্সি কোথায় আছে তার বিশ্লেষণ করে দেওয়া হয়। কারা কারা অপরাধী এবং কাদেরকে ভিকটিম করা হয়েছে তার বিশ্লেষণ করে দেওয়া হয় সেখানে। রাফি কিছুটা স্বস্তি পায়। এবার রাফি তার নিজের কেস নিয়ে লড়াইয়ের ক্ষমতা অর্জন করেছে। রাফির মনে পড়ে রাকিবের কথা। ওহো, রাকিবকে ফোন দেওয়ার কথা। জিভ কামড়ে ধরে রাফি। পিকাচু, রকিবকে কন্ট্যাক্ট করো। কমিউনিকেশন। আননোন নাম্বার থেকে কল দেখি বুঝছে যে তুই ফোন দিয়েছিস। ফোন নিয়েছিস নতুন? হ্যাঁ নিলাম, নে নাম্বারটা নে। রকিব নাম্বারটা বলতে থাকে আর পিকাচু নোট করে নেয়। রাফি পিকাচুকে কমান্ড দেয় নাম্বারটি রেকর্ড মুছে ফেলতে আর নাম্বারটি সিকিউর করতে। পিকাচু কাজ শুরু করে দেয়। আচ্ছা, তুই বের হতে পারবি কখন? তুই বললে এখনই? আচ্ছা, বের হ। ঠিকানা মতো পৌঁছালে আমার নাম্বারে ফোন দিস। তোর নাম্বার তো বন্ধ বহুদিন ধরে। আচ্ছা ঠিক আছে, ফোন দিব, এখন ঠিকানাটা দে। রাফি পিকাচুকে নির্দেশনা দিল রাকিবকে ঠিকানাটি মেসেজ করতে। পিকাচু জিপিএস লোকেশন সহ ঠিকানাটি পাঠিয়ে দিল। তোর ফোন চেক কর, ঠিকানা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ পেয়েছি। আচ্ছা বের হচ্ছে আমি। ফি আমানিল্লাহ। রাকিব ফোনটা কেটে দেয়। কল কাটার পরপরই একটা মেসেজ পায় রাফি। মাফিয়া গার্ল, কনগ্রাচুলেশনস মাফিয়া বয়, ওয়েল ডান মেরিলস টু গো। রাফি বুঝতে পারে মাফিয়া গার্ল হয়তো প্রেস রিলিজ ফলো করেছে আর হয়তো ধরতে পারেনি রাফি প্ল্যান। রাফি পিকাচু নিয়ে বসে পড়ে। রাফি জানে যে মাফিয়া গার্ল যদি ওর বাবা মা আর তোহার সিকিউরিটির দায়িত্ব নেয় তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে অনলাইন প্রযুক্তির সাহায্য নেবে। পিকাচু, ওই ঠিকানায় কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তারপরেও চেক করো কোনো ক্যামেরা আছে কিনা। অ্যাক্সেসিং অল অ্যাভেলেবল ইন্টারনেট নেটওয়ার্ক অ্যারাউন্ড দ্য পিন পয়েন্ট। পিকাচু, এভাবে কি করছো? যদি কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজ অনলাইনে ট্রান্সমিট করতে হয় তাহলে মালিককে অবশ্যই কোনো না কোনো ইন্টারনেট প্রোভাইডারের নেটওয়ার্কের সহায়তা নিতে হয়েছে। হতে পারে মোবাইল নেটওয়ার্ক অথবা ব্রডব্যান্ড। আমি যদি নেটওয়ার্কগুলোকে অ্যাক্সেস করতে পারি তাহলে খুব সহজেই ধরতে পারবো কোন কোন কানেকশনগুলো সিসিটিভি ফিড ট্রান্সমিট করেছে। তার মানে তুমি এখন ওই এলাকার গোটা ইন্টারনেট নেটওয়ার্ক হ্যাক করবে? অ্যারিথমেটিক। রাফি দেখতে পায় পিকাচু ওই ঠিকানাকে মিড পয়েন্ট ধরে আশপাশে একটা সার্কেল করে সার্চ এরিয়া তৈরি করে আর এরপর ওই সার্কেলের ভেতর থাকা প্রতিটি মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডার কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম হ্যাক করেছে পিকাচু। এত সহজে এতগুলো কোম্পানির নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করা বাচ্চার হাতের মোয়া নয়। নেটওয়ার্কের কন্ট্রোল নিয়ে নেওয়ার পর এলাকায় থাকা প্রতিটা অনলাইন ডিভাইস সহ পিকাচুর নাগালে চলে আসলো। শুধু যে সিসিটিভি নাগালে পেল তা নয়, আই ক্যান কন্ট্রোল এনিথিং ইন দিস নেটওয়ার্ক। আপাতত বাড়িতে বা বাড়ির আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা তাই দেখো। বাড়ির সদর দরজার বিপরীত বাড়িতে সিসি ক্যামেরা পেল। সেখানে 2টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ঠিক রাস্তা বরাবর, যা দিয়ে রাস্তার বিপরীতের বাড়ি স্পষ্ট দেখা যায়। এছাড়াও বাড়ির আশেপাশে পার্সোনাল ক্যামেরাগুলো অ্যাক্সেস নিয়ে নিল। পিকাচু, আমি যখন ওই বাসাতে ছিলাম তখন ওই বাসার বাউন্ডারির ভেতর কোনো সিসি ক্যামেরা ছিল না, তাই আমরা সপরিবারে ওই বাড়ি থেকে বের হয়ে আসার পর ওই বাসায় কোনো টেকনিশিয়ান টিম বা সিসি ক্যামেরার ইনস্টল করা টিম এসেছিল কিনা। বাড়িতে বা বাড়ির বাউন্ডারির সিসি ক্যামেরা না থাকলেও সমস্যা হওয়ার কথা না। পিকাচু মনিটরে শো করে বাড়ির আশেপাশে থাকা অনলাইন ক্যামেরাগুলো যাতে করে পুরো বাড়িটার সার্ভিল্যান্স সম্ভব। রাফিও ভাবতে থাকে মাফিয়া গার্ল সিসি ক্যামেরা লাগিয়ে অ্যাটেনশন টানবে না, কারণ বাড়িটাকে সে ব্যবহার করছে শুধুমাত্র বাবা মা এবং তোহা যেন অবিশ্বাস না করে সেজন্য সে যথেষ্ট বুদ্ধিমতী। আই ফাউন্ড সামথিং। রাফি মনিটরের দিকে তাকিয়ে দেখে পিকাচু একটা স্যাটেলাইট ডিটেক্ট করেছে যা এই বাড়ির উপর নজর রাখছে। এত ভয়ঙ্কর ঘটনা হলো, এই স্যাটেলাইটকে বোকা বানাবো কিভাবে? রাফি কিছু একটা ভেবে রকিবকে ফোন দেয়। বল দোস্ত, কত দূর পৌঁছেছিস? এই তো পথে। যাস না, আশেপাশে ভালো ফাস্টফুডের দোকানে যা, সেখানে একটা বড় সড়ো পিৎজা অর্ডার কর, সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর কোক। কেন এসব কেন? ঝামেলা আছে, তুই ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটে ফোনটা ঢুকিয়ে দে
আর তারপর সেটা ফুড ডেলিভারি সার্ভিসে দিয়ে দে। ওই ঠিকানা বরাবর প্র্যাপকের নাম দিয়ে দিস তোহা। এত ঝামেলা কেন? যেটা বললাম সেটা কর। আমি চাই না আমার কারণে তুই কোনো বিপদে পড়িস। আচ্ছা ঠিক আছে, কাজ শেষে ফোন দিচ্ছি। রাফি জানে তোহা পিৎজা ছাড়া বাঁচতে পারবে না। ওই বাসায় থাকলেও কম বেশি পিৎজা অর্ডার করেছে, সেটা যে কোনোভাবেই হোক। আর বডিগার্ডরা হয়তো ডেলিভারি বয় নিয়ে খুব একটা মারপ্যাচ কাটাবে না। দেখা যাক। রাফি নিজেও বসে আছে মাফিয়া কালের ডেরায়। কেন যেন কোনোভাবেই আর বিশ্বাস করতে পারছে না সে মাফিয়া কালকে। পুরো দেশ বদল করে ফেলা হ্যাকারকে কোনোভাবেই আর নিজের বিশ্বস্ততায় রাখতে পারছে না। পিকাচু, সার্ভেলান্স ক্যামেরাতে তোমার অ্যাক্সেস কেউ ধরতে পারবে না তো? নেগেটিভ। আমি নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস নিচ্ছি, যা সাধারণত এন্ড টু এন্ড এনক্রিপ্টেই থাকে। আমি সেই এনক্রিপশন ভেঙে নেটওয়ার্ক থেকে এই ভিডিও আপলিঙ্ক নিচ্ছি। আচ্ছা, এই কারণেই তুমি সবার প্রথমে পুরো এলাকার নেটওয়ার্ক সিস্টেম দখলে নিয়েছিলে? পিক্কা পিক্কা। অসাধারণ। অনেকটা দুমুখী পানির পাইপের মাঝখানে ফুটো করে পানি বের করে নেওয়ার মতো অবস্থা। আচ্ছা ঠিক আছে, কোনো ডেলিভারি বয় বাড়ির দিকে অ্যাগ্রোস করলে ইনফর্ম করো। পিক্কা পিক্কা। রাফি চেয়ার ছেড়ে উঠে বেসমেন্ট ছেড়ে বেরিয়ে আসে পেট পূজা করতে। বাইরের আবহাওয়া পুরোই ভিন্ন। রান্নাঘরের জানালার অর্ধেক ডুবে গেছে বরফে। বাইরে ভয়াবহ তুষারপাত হচ্ছে। রাফি ভেবেছিল বাড়ির লোকজনদের বের করে নিজেও এখান থেকে পালাবে। রাফি কিন্তু বাইরের আবহাওয়া মোটেও সুবিধাজনক না। রাফি আর কিছু না ভেবে খাবার গরম করে খাওয়া শুরু করে। অন্য দুজনের অবস্থা জানার ইচ্ছে আপাতত নেই রাফির। পরিবার নিয়ে বেশি চিন্তিত রাফি। বেশ কিছুক্ষণ পর রাফির মোবাইলে রকিবের নোটিফিকেশন আসে। রাফি ফোন দেয় রকিবকে। কি হাল, কাজ শেষ? হ্যাঁ, তোর কথা মতো ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটে মোবাইলটা ঢুকিয়ে দিয়েছি, আর ডেলিভারি বয়ও বের হয়ে গেছে খাবার পৌঁছে দিতে। যাক, তুই বাসায় চলে যা এখন। দোস্ত, অনেক বেশি কষ্ট দিলাম তোরে। বিপদের সময় যদি কাজে না আসতে পারে তো কিসের বন্ধুত্ব? প্রয়োজন পড়লে অবশ্যই জানাবে। ধন্যবাদ দিলাম না, বিরিয়ানির ট্রিট দিমনি। ওকে, পাওনা থাকলো। দোয়া কর যেন প্ল্যান কাজে দেয় দোস্ত। রাফি ফোন কেটে দেয়। প্রাথমিক কাজ হয়ে গেছে, দেখা যাক কি হয় এখন। রাফি দ্রুত খাওয়া দাওয়া শেষ করে চলে যায় বেসমেন্টে। সামনে কি হবে তা দেখার জন্য। রাফি বসে আছে মনিটরের দিকে তাকিয়ে। কখন ডেলিভারি বয়কে দেখা যাবে? ততক্ষণে মাফিয়া গালের ফোন। পিকাচুকে পেয়ে আমাকে ভুলেই গেলে। আপনাকে ভোলা যায়? বসেই তো আছি আপনার দেওয়া ঘরের বেসমেন্টে। পিকাচু কি পুরোপুরি তৈরি? নাউলেজ হেটিং শেষ? না, এখনো শুরু করতে পারেনি। যথাযথ জায়গা খুঁজছে এখনো। ধরে নিতে পারো তেমনটাই। এছাড়া খণ্ড খণ্ডভাবে রাখাটা যুক্তিসঙ্গত নয়। যে কারণে তোমার হাতে পিকাচু দেওয়া একটা বড় ধরনের বিপদ ঘটে যাবে। বড় ধরনের বিপদ? কি বিপদ? কিছুদিন আগে একটা মিলিটারি স্যাটেলাইটের কন্ট্রোল নিজেদের দখলে নিয়ে নিয়েছিল একদল সন্ত্রাসী। এমন তো অহরহ হয়ে থাকে। সন্ত্রাসীরা দখল করবে আর সেনাবাহিনী আর হোয়াইট হ্যাট পুনরায় সেটা উদ্ধার করবে। এমনটাই তো হয়ে আসছে। এবার আর এমন হচ্ছে না। স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করতে পারা শুধুমাত্র একটা স্যাটেলাইট সিস্টেমের আর একটা নিউক্লিয়ার সাবমেরিন। এছাড়া আর কোনো কন্ট্রোল নেই। সাবমেরিনকে কন্ট্রোল করে কিভাবে? আর কি হয়েছে এতে? আর যে স্যাটেলাইট শুধুমাত্র সাবমেরিন আর স্যাটেলাইট স্টেশন ছাড়া কন্ট্রোল সম্ভব না, সেটা হ্যাক করলো কিভাবে? এই পুরো সিস্টেমটাই একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে ছিল। যদি কোনো কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সিকিউরভাবে সাবমেরিন থেকে নিউক্লিয়ার হামলা চালানো যাবে। এমন হয় নাকি প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের আদেশ ছাড়া নিউক্লিয়ার স্ট্রাইক সম্ভব নাকি? টুইস্ট তো এখানেই, যেন যুদ্ধের সময় কোনো কারণে প্রেসিডেন্ট বা নিউক্লিয়ার অস্ত্র ব্যবসায়ীদের আদেশ দেওয়ার মতো কেউ জীবিত না থাকে। তাহলে যেন সাবমেরিন অপারেশন কন্ট্রোলে নিউক্লিয়ার স্ট্রাইক চালাতে পারে। এছাড়া স্যাটেলাইট স্টেশন ও একই কাজ করতে সক্ষম। শুধুমাত্র নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস থেকে অ্যাক্টিভ করা থাকলেই কাজ হয়ে যাবে। তাহলে সাবমেরিন অথবা স্যাটেলাইট স্টেশন দিয়ে স্যাটেলাইটটির কন্ট্রোল ফিরিয়ে আনার ব্যবস্থা করলেই হয়। স্যাটেলাইটের কন্ট্রোল ছাড়াই হয়েছে, একবার নয়, ধাপে ধাপে। প্রথম ঘটনা, নেভি ডিল হিসেবে 2 সপ্তাহ আগে সাবমেরিনটি প্রশান্ত মহাসাগরের যাত্রা শুরু করলে যাত্রার কয়েক ঘন্টা পর সাবমেরিন থেকে সকল ধরনের ট্রান্সফরমেশন বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত সাবমেরিনটি নিখোঁজ। দ্বিতীয় ঘটনা,
স্যাটেলাইট দিয়ে সাবমেরিন খুঁজে বের করার জন্য সরকারি প্রোগ্রামাররা দিনরাত চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে ট্রেস্টাইট হার্টেদের সাহায্য নেওয়া হয়, যাদের মধ্যে কেউ একজন এক ভয়ঙ্কর প্রোগ্রামিং ভাইরাস সিস্টেমে আপলোড করে দেয়, যার কারণে স্যাটেলাইট সেশন শুরু হয়। স্যাটেলাইট সেশনের সাথে কন্ট্রাক্টে সব ডিভাইস ওভারহাইড হয়ে ফাইট হয়ে গেছে, আর ওই ভাইরাস পুরো স্যাটেলাইট কন্ট্রোল তুলে দিয়েছে কোনো এক প্রোগ্রামের গোষ্ঠীর হাতে। সাবমেরিন গেল, সেটা খুঁজতে স্যাটেলাইট স্টেশন কাজে লাগাতে গিয়ে সেটাও গেল, সাথে স্যাটেলাইটের কন্ট্রোলও। এখন এটা বলবেন না যে কোনো না কোনোভাবে একটা নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস খোয়া গেছে? আনফর্চুনেটলি তাই হয়েছে। রিসেন্টলি নেভার কমান্ডো একটা ফেথফুল ফুললি ফাইন শট নিউক্লিয়ার অ্যাডভেশন ডিভাইস হারিয়ে ফেলেছে। মাশাআল্লাহ, আর কি চাই? দুনিয়া আনস্টেবল হয়ে যাওয়ার জন্য আর কি লাগে? আপনার কথা যদি ঠিক হয় তাহলে দুনিয়া এখন বিশাল বড় নিউক্লিয়ারের যুদ্ধে মাঝখানে দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ, সেটাই। এখানে পিকাচু বা আমি কি করতে পারি? আমাদের কি কাজ এখানে? যদি দ্রুত সাবমেরিনটি অথবা স্যাটেলাইট খুঁজে বের করা না যায় তাহলে কি হওয়া সম্ভব তা হয়তো আন্দাজ করতে পারছো তুমি এবং আমি মিলে এই পৃথিবীকে বাঁচাতে পারি। এটা ছোটখাটো বিষয় নয়, অনেক বড় বিষয়। এতটা সহজভাবে বললেও এতটা সহজভাবে করা সম্ভব নয়। যারা একটা সাবমেরিন গায়েব করে দিতে পারে, যারা নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস চুরি করতে পারে, তাদেরকে এতটা হালকাভাবে দেখা উচিত নয়। হালকাভাবে দেখছি না বলেই তোমার সাহায্যের প্রয়োজন। আর তোমরা মানে তুমি আর পিকাচু ছাড়া এমন ইনফেক্ট ভাবে আমাকে সাহায্য করতে পারবে না। একটা প্রশ্ন, আপনি কেন এসব করছেন? এসব করে আপনার কি লাভ? এই দুনিয়া সার্ভাইভ করলে আমার লাভ। আর একটা জিনিস অ্যাড করে দিই, সাবমেরিন 15টা নিউক্লিয়ার ওয়ারহেড আছে, যা স্যাটেলাইট এবং নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইসের দ্বারা সারা পৃথিবীকে যে কোনো পিনপয়েন্ট আক্রমণ করতে সক্ষম। আসলেই চিন্তার ব্যাপার। 15টা নিউক্লিয়ার ওয়ারহেড মানে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, কিন্তু তারা এখনো কোনো হুমকি বা স্ট্রাইক চালায়নি কেন? দুটো কারণ। এক, স্যাটেলাইট সিস্টেম নষ্ট হয়ে যাওয়া স্যাটেলাইটকে যে কোনো সময় যোগাযোগ স্থাপন অসম্ভব হয়ে গেছে। এখন সাবমেরিন এবং স্যাটেলাইটকে অ্যালার্টমেন্টে আসতে হবে এবং তখনই যোগাযোগ সম্ভব। আর দ্বিতীয়ত, স্যাটেলাইট স্টেশন ব্যতীত সাবমেরিনকে স্যাটেলাইটের সাথে কন্ট্যাক্ট হতে হলে সাবমেরিনকে অবশ্যই জলের ভিতরে ভেসে থাকতে হবে। কিন্তু এখন জলের উপরে ভেসে উঠলেই ধরা পড়ে যাওয়া সম্ভাবনা আছে। মানে ওই এক স্যাটেলাইট স্টেশনের জন্য অনেক ঝামেলায় পড়তে হয়েছে সবাইকে, মিলিটারিও আর সন্ত্রাসীও। স্যাটেলাইট স্টেশনের একমাত্র উপায় ছিল সাবমেরিনকে খুঁজে বের করা। স্টেশন না থাকলে মিলিটারি অসহায়। এই সাবমেরিন উদ্ধারে আমার সাহায্য নেওয়ার প্ল্যান আপনার মাথা এলো কবে থেকে? তোমার কাছে মজা মনে হচ্ছে এসব। একটা নিউক্লিয়ার বম বিস্ফোরণে মানে লাখ লাখ মানুষের মৃত্যু আর কোটি কোটি মানুষের রেডিয়েন্স এক্সপোজারে ধুকে ধুকে মরা। তোমার বাবা মায়ের শহরকেই যদি সন্ত্রাসীরা টার্গেট করে তাহলে ওই শহরে এমন কোনো নিউক্লিয়ার ব্যাংকারও নেই যেখানে চাইলেই তুমি বা আমি তোমার ফ্যামিলিকে ওই ব্যাংকারে ঢুকিয়ে দিতে পারবো। তোমার ফ্যামিলির কথা না হয় বাদই দিলাম, যতই মজা করে উড়িয়ে দিক, কোনো ব্যাপারটা মোটেই হাসি ঠাট্টার নয়, সেটা রাফি ভালো করেই জানে। হিরোশিমা নাগাসাকিতে এখন বিকলাঙ্গ শিশুর জন্ম নেয় এই রেডিয়েন্সের জন্যই। আর একবার যদি নিউক্লিয়ার যুদ্ধ বাঁধে এই পৃথিবী বলে কিছু থাকবে না। না, ভালো চিন্তায় পড়ে গেলে রাফি। এদিকে বাবা মা আর ওদিকে উদ্ধার করা অন্য কিছু। পৃথিবীকে উদ্ধার কি করে করবে রাফি? মাফিয়া গালের কথাই যেমন ভয় আছে তেমন সন্দেহ আছে, ভেরিফাই করে নেওয়া দরকার। পিকাচু, গত 1 মাসের ভেতর নিউক্লিয়ার সাবমেরিন নিখোঁজ সংক্রান্ত নিউজ বা রিপোর্ট হয়েছে কিনা চেক করো। পিকা অ্যাক্সেসিং নিউজ ফিড, সার্চিং ফর আপডেট ইনফরমেশন, নো রেজাল্ট ফাউন্ড। কোনো ইনফো নেই। এত বড় একটা ঘটনা ঘটলো অথচ কোনো সংবাদেই এলো না, এটা কিভাবে সম্ভব? রাফি একটা জিনিস বুঝতে পারছে, এত বিপুল পরিমাণে নিউক্লিয়ার বোমা সহ সাবমেরিন হাতছাড়া হয়ে যাওয়াটা যেমন ভয়ঙ্কর তেমনি আন্তর্জাতিকভাবে
চাপ তো থাকবেই অবশ্যই। যে কে দেশের অথরিটি চাইবে সারা দুনিয়াকে না জানিয়ে যতটা সম্ভব লুকিয়ে সাবমেরিন খুঁজতে, কিন্তু এখন শক্তিধর দেশের নেভাল ডিফেন্স সিস্টেম কি এতটা দুর্বল হতে পারে যে নিজের সমুদ্র সীমায় নিজেদেরই সাবমেরিন খুইয়ে ফেলবে? তাছাড়া সাবমেরিন খুঁজতে হ্যাকারদের কি দরকার? সাবমেরিন হারিয়ে গিয়েছে, হ্যাক তো হয়নি। হতে পারে নেভিগেশন আর কমিউনিকেশন সিস্টেম ড্যামেজ হয়ে সাবমেরিন সেলফ মোডে চলে গেছে। হ্যাকার নিয়োগ দিয়ে সাবমেরিন খোঁজার কি দরকার ছিল? সময় নিয়ে ধীরে ধীরে খুঁজলেই তো পারতো, এত তার তো দরকার ছিল না। আর যেসব হ্যাকারদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের ব্যাকগ্রাউন্ড কি চেক করে নেওয়া হয়নি? তার উপর হ্যাকারদের কেউ যদি ভাইরাস সিস্টেমে আপলোড করে তাহলে ওইসব হ্যাকারদের জেরা করলেই তো বের হয়ে যেত কি এবং কার মাধ্যমে ঘটেছে ঘটনা। অনেক বেশি তালকোল দেখতে পাই রাফি। এটাকে ডালমে কুচ কালা হে না বলে পুরা ডালমেই কালা হে বলা উচিত। পিকাচু, মিলিটারি নেটওয়ার্ক অ্যাক্সেস করো, দেখো ইন্টারনালভাবে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। অ্যাক্সেসিং মিলিটারি নেটওয়ার্ক। রাফিও আগ্রহ ভরে অপেক্ষা করতে লাগলো কিছু একটা পাওয়ার আসে, কিন্তু পিকাচু কিছু খুঁজে পেল না। মনিটরে শো হলো নো রেজাল্ট ফাউন্ড। রাফি অবাক হয়ে গেল, এত বড় একটা ঘটনা অথচ মিলিটারি নেটওয়ার্কের কেউ এই ব্যাপারে মেনশন করেনি। মিডিয়াতে ফ্ল্যাশ করলে হয়তো লোকজন আতঙ্কিত হবে, সেজন্য মিডিয়া অ্যাভয়েড করতে পারে। তাই বলে নিজেদের সিকিউর নেটওয়ার্কেও বিষয়টা নিয়ে কোনো আলোচনা হবে না, এটা কেমন কথা? অল মেসেজ আর ইনকোডেড, নো ডিরেক্ট মেসেজ ফাউন্ড। পিকাচুর কথাই আবারও ভাবনায় পড়ে রাফি। মিলিটারি নেটওয়ার্কে বেশিরভাগ মেসেজই সংকেতের মাধ্যমে আদান প্রদান করা হয় এবং যাতে করে সুনির্দিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত আর কেউ মেসেজ শুনতে পেলেও না বুঝতে পারে। মাফিয়াগালের একের পর এক মিথ্যার জন্য রাফির মনে যে সন্দেহ দানা বেঁধেছে তা এত সহজে দূর হবার নয়। আর এখনও হতে পারে রাফি এবং পিকাচু ব্যবহার করে নিউক্লিয়ার স্যাটেলাইট আর সাবমেরিনের দখল নিতে চায় মাফিয়াগাল। অসম্ভব কিছু নাই, হতেই পারে। এত বড় ঘটনা ঘটে গেছে অথচ কেউ জানে না, এটা তো অসম্ভব না। এসব ভাবলে চলবে না, মাফিয়াগালের কথাই ভুললে চলবে না, নিজের কাজে ফোকাস দিতে হবে। প্যাকেজ রিচ টু ইটস ডেস্টিনেশন। রাফি আবার মনিটরের দিকে তাকালো। পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে ডেলিভারি বয় পৌঁছে গেছে ঠিকানায়, বাসের গেটে ওয়েট করছে। পিকাচু বাসাটির বিপরীতে থাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে শো করতেছে ডেলিভারি বয় বাসার দরজার কার সাথে যেন কথা বলছে। রাফি এক চোখ চেপে এক চোখ দিয়ে মনিটরের দিকে তাকিয়ে দেখতে লাগলো ডেলিভারি বয়কে। ক্যামেরার পজিশন আর দূরত্বের কারণে ডেলিভারি বয়ের পেছনটা দেখা যাচ্ছে শুধু, আর দরজায় কে কথা বলছে এটাও দেখা যাচ্ছে না। রাফির টার্গেট প্যাকেটগুলো শুধু কোনোভাবে ভেতরে যাক, বাকিটা পরে দেখা যাবে। কিছুক্ষণ পর ডেলিভারি বয়কে বের হয়ে আসতে দেখা গেল। রাফি খুব মনোযোগ সহকারে ডেলিভারি বয়ের হাত আর প্যাকেটের দিকে তাকিয়ে থাকলো। প্যাকেটগুলো কি আদৌ ভেতরে গেল নাকি প্যাকেটগুলো ব্যাগের সাথে ফেরত নিয়ে এলো ডেলিভারি বয়? পিকাচু, ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যাগে থাকা মোবাইলটির নেটওয়ার্ক ট্র্যাক করো, সেটা মুভ করছে নাকি এক জায়গায় স্থির আছে। সেটি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন নয়, যে কারণে মুহূর্তের ভেতরে জিপিএস পিন পয়েন্ট লোকেশন করা সম্ভব নয়, তবে 10 সেকেন্ডের ভেতরে ট্রেস করে ফেলা যাবে নেটওয়ার্ক টাওয়ারের মাধ্যমে। রাফি যেন 10 সেকেন্ডেরও ধৈর্য ধরতে পারছে না, অস্থিরতায় কপালে ঘাম জমিয়ে ফেলেছে। এছাড়া মাফিয়া কাল যদি টের পায় রাফি সিক্রেট অপারেশন, তাহলে সব শেষ। পিকাচু, ডেলিভারি বয়ের ব্যাগের ভিজুয়াল মেজারমেন্ট নিয়ে বলো যে ব্যাগটা খালি না ভরা, মানে বাড়িতে আসার আগে এবং বাড়ি থেকে বের হওয়ার পর ব্যাগের ওজনের কোনো ভারসাম্য হয়েছে কিনা। স্ক্যানিং কমপ্লিট। ভিজুয়াল মেজারেন্ট বলছে 86% সম্ভাবনা আছে বাসা থেকে বের হওয়ার পর ব্যাগের ওজন 950 গ্রাম কম হয়। এদিকে পিকাচুর নেটওয়ার্ক স্ক্যানিং ও কমপ্লিট হলো, ফোনের লোকেশন বাড়ির ভেতর শো করছে। দুইটা কনফার্মেশন পজিটিভ হয় রাফি ব্যাপক স্বস্তি পেল। তাহলে কি তোহা বাড়িতে আছে? থাকলে তো ভালোই হবে, একসাথে সবাইকে পরবর্তী পদক্ষেপগুলো বুঝিয়ে বলতে পারবে। রাফি এতটা বেশি সংখ্যায় আছে, যদি মাফিয়া গালের কাজ করতে রাজি না হয় তাহলে পরিবার জিম্মি করে কাজ আদায় করে নেওয়ার এটা সম্ভাবনা থেকে যায়। এতদিনের অভিজ্ঞতা বলে মাফিয়া কাল যা চেয়েছে তা কোনো না কোনোভাবেই সফল করে ছেড়েছে। পরিবার রাফির সবচেয়ে বড় দুর্বলতা, তাই পরিবারকে বিপদের মুখে রেখে রাফি একদণ্ড শান্তিতে থাকতে পারবে না। কিন্তু পরিবারকে উদ্ধার করে রাখবে কোথায় রাফি? আর মাফিয়া কাল যখন জানতে পারবে বাবা মা আর তোহা হাতের মুঠোয় নেই, তখন তো রাফিকে এই ঘরের ভেতরেই ধুয়ে দেওয়ার নির্দেশনা দিতে পারে ওই দুই বডি বিল্ডারকে।
তাই ওইদিকে বাবা মা আর তোহাকে বের করে আনার পাশাপাশি রাফিকেও এই ডেরা থেকে পালাতে হবে। অন্যদিকে পিকাচু এখন পুরোপুরিভাবে তৈরি, কিন্তু আননলেজ হান্ট কমপ্লিট না করে পিকাচুকে এভাবে এই সার্ভারে ফেলে রেখে এখান থেকে পালানো বুদ্ধিমানের কাজ হবে না। কোনোভাবে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করে দিলেই পিকাচু বন্ধু হয়ে যাবে এই সার্ভারে। তাই পিকাচুর জন্য সিলেক্ট করা স্যাটেলাইটটি ইন্টারনেট রেঞ্জে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে রাফিকে। টাস্ক অনেকগুলো, কিন্তু কাজগুলো করতে হবে পরিকল্পিত উপায়ে, যাতে করে কোনো ভুল না হয়। এদিকে রাফি মনে পড়ে ভয়ঙ্কর তুষারপাতের কথা। এভাবে তুষারপাত হতে থাকলে খুব দ্রুত এখান থেকে পালানো সম্ভব হবে বলে মনে হয় না। ইহাল্লা, এখন পরীক্ষায় ফেললে তুমি আমায়। রাফি মনে মনে উপরের দিকে তাকিয়ে বলতে থাকে। পিকাচু, ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেটে থাকা মোবাইলটার লোকেশন এখন কোথায় শো করছে? পিকাচু মনিটরের একটা গ্রিন পয়েন্ট দিয়ে শো করছে ফোনের লোকেশনটা। রাফি চোখ বন্ধ করে ঘরের ভেতরের রুমগুলো কোথায় কেমন তা মনে করতে লাগলো। পিকাচু, ঘরের ব্লুপ্রিন্ট তৈরি করো। পিকা পিকা। পিকাচু ঘরটার স্যাটেলাইট ইমেজ নিয়ে ঘরের পিলার আর বাইরের দেওয়াল সহ সদর দরজার লোকেশন ইন্ডিকেট করে ঘরটার একটা প্রাইমারি ব্লুপ্রিন্ট তৈরি করে দিল। রাফি পরবর্তীতে নিজের স্মৃতিশক্তি ব্যবহার করে ঘরের ভেতরের রুম আসবাবপত্র ও অন্যান্য স্থাপনা ব্লুপ্রিন্টে বসিয়ে দিল। ব্লুপ্রিন্ট কমপ্লিট হলেই রাফি দেখতে পায় মোবাইলটার কানেকশন ডাইনিং টেবিলের উপর শো করছে। এখনও ডাইনিং টেবিলের খাবারগুলো থাকা মানে মনে হয় তো ঘরে নেই, আর না হলে অন্য কাজে ব্যস্ত। পিজ্জা ফেলে রাখা মেয়ে তোহা নয়। I can access the microphone if you want. রাফি কেমন যেন ধাক্কা খায়। পিকাচু মাইক্রোফোন অ্যাক্সেস করতে পারবে মানে? ফোনে কোনো কল না দিয়ে বা রিসিভ না করিয়ে তুমি ফোনের মাইক্রোফোন দিয়ে আড়ি পাততে পারবে? Affirmative. রাফি পুরো শকড হয়ে যায়। তবে অন্য কিছু ভাবার আগে মাইক্রোফোন অ্যাক্সেস নিয়ে ঘরের ভেতর কি হচ্ছে সেটা শোনার বেশি জরুরি মনে করলো রাফি। Software control over it. Accessing microphone. Use headphone for better listening. রাফি হেডফোন তুলে নেয় কানে। পিকাচু সাউন্ড অ্যাডজাস্ট করে শুনতে থাকে রাফিকে। দুজন ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে, যাদের কারোর ভয়েসই চেনে না রাফি। ম্যাডাম পিৎজা অর্ডার করেছে, অথচ ম্যাডাম তো বাড়িতেই নেই। হয়তো রাস্তায় আছেন, আসতেছেন, বাসায় এসে পিৎজা খাবেন, তাই হয়তো অর্ডার দিয়ে পাঠিয়েছেন। হঠাৎ রাফির একটা পরিচিত গলা শুনতে পায়। রাফি মা কথাটা বললেন। হয়েছে, এত গবেষণা করতে হবে না। বৌমা ছাড়া আর কে পিৎজা পাঠাবে এখানে? রাফিও তো দেশে নেই যে বলবো রাফি পাঠিয়েছে। রাফি বুঝতে পারে হয়তো বডিগার্ড সহ বাবা মার ঘরের ভেতরে আছে, আর তো এখনও বাপের বাড়ি থেকে ফেরেনি। সবার গলার আওয়াজ হিসাব করে পিকাচু একটা এস্টিমেশন করে যে পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, কোক সবার সামনে খুব কাছাকাছি রেঞ্জেই রাখা। সবার সামনে থাকলে তো আর রাফির পক্ষে ফোন দিয়ে কারোর সাথে কথা বলা সম্ভব না। আর হঠাৎ করেই যদি একটা খাবারের প্যাকেট থেকে ফোনের রিং শোনা যায়, তাহলে অবাক হওয়ার থেকে আতঙ্কিত হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, শ্বশুর শাশুড়ির সাথে একটু কথা বলা উচিত। মাফিয়া গাল হয়তো তাদের নাম্বারে কোনোভাবেই সমস্যা করবে না। এমনটা ভাবতে ভাবতে শ্বশুরের নাম্বারে কল ঢোকায় রাফি। নাম্বার আনরিচেবল শো করছে। রাফি আর একবার কল দেবে এমন সময় মাফিয়া গালের ফোন। কি হয়েছে এসব? কি হবে? কাকে ফোন দিচ্ছ তুমি? আমার শ্বশুর অসুস্থ, তার খোঁজ নিতে ফোন দিচ্ছি। আর তাছাড়া আমার ওয়াইফ ওখানে আছে, কথা বলা উচিত। কথা বলা উচিত। রাফি, তোমার ফ্যামিলি সেফ আছে, কিন্তু তুমি যদি সাবমারিন বা স্যাটেলাইট উদ্ধার না করো, তাহলে ওই পৃথিবী আর সেফ থাকবে না। পৃথিবীকে নিয়ে চিন্তা করার জন্য অনেকে আছে, তবে আমার পরিবার নিয়ে চিন্তা করার জন্য আমি ছাড়া আর কেউ নাই। পৃথিবী অপেক্ষা করবে, তবে আমার পরিবার নয়। ফোনটা যদি আপনার কারণে আনরিচেবল হয়ে থাকে, তাহলে দয়া করে ওপেন করে দিন, আমি তাদের সাথে কথা বলবো। তাদের ফোন এমনিতেই বন্ধ হয়ে আছে, তুমি চাইলেই চেক করে নিতে পারো। রাফি মাফিয়া গালের সাথে লাইনে থাকা অবস্থায় পিকাচুকে কমান্ড দিল যেন শ্বশুরবাড়ির সব নাম্বার ক্রস চেক করে যে আসলে নাম্বারগুলো বন্ধ কিনা। পিকাচু স্ক্রিনে শো করে সার্চিং। আপনার আসল উদ্দেশ্যটা কি? এসব করে কি হাসিল করতে চাচ্ছেন? হাসিল হলেই দেখতে পাবে। রাফি আর কথা না পেঁচিয়ে ফোন রেখে দিল। মাফিয়া গালের ঘোরানো পেঁচানো কথাগুলো আর ভালো লাগে না রাফির। অন্যদিকে পিকাচু শো করে আসলেই রাফির শ্বশুরবাড়ির সব নাম্বারগুলো বন্ধ হয়ে আছে। হলো না শ্বশুরের ওসুলাই তোয়ার সাথে কথা বলা। এত কিছু সামলাবে কিভাবে রাফি? মাথা গরম করলে কোনো ফল বের হবে না জেনে মাথা ঠান্ডা করে ভাবতে বসে রাফি। সবার প্রথমে রাফিকে
তার বাবা মা এবং তোহার সাথে যোগাযোগ করতে হবে। যেহেতু ফোন ঘরের ভেতর ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়েছে, তাই কথা বলা এখন সময়ের ব্যাপার। তাই রাফি পিকাচুকে মাইক্রোফোনের কথোপকথনের ভয়েস আইডেন্টিফিকেশন নির্দেশ দেয়, আর বডিগার্ড দুজনের ভয়েসকে ডেঞ্জার মার্ক এবং মহিলার আওয়াজকে সেফ মার্ক করতে বলে। পিকাচু আরও 2টা আলাদা আলাদা ভয়েস আইডেন্টিফাই করে ফেলে। ততক্ষণে রাফি হেডফোন ভয়েসগুলো শোনে। খুব হালকা শোনালেও রাফি তার বাবার গলা ঠিকই চিনতে পারে। অন্যটা 3 জনের একজন বডিগার্ডের ভয়েস। তাই হবে পিকাচু রাফির কমান্ড হিসাবে ডেঞ্জার আর সেফ ভয়েস মার্ক করে নিল। পিকাচু যেহেতু ভোকাল টোন শুনে পসিবল ডিস্টেন্সের এস্টিমেশন করতে পারে, সেহেতু সেফ ভয়েস কাছাকাছি ও ডেঞ্জার ভয়েস দূরে থাকলে রাফিকে অ্যালার্ট করতে। বাবা মায়ের সাথে কথা যাই হোক, মূল উদ্দেশ্য তো তাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসা। সেটা করতে হলে প্রথমে বডিগার্ড আর তারপর মাফিয়া কালকে স্যাটেলাইট আর সিসিটিভি ফুটেজ থেকে ব্লাইন্ড করতে হবে। পিকাচু, মাফিয়া গার্ল যে স্যাটেলাইট ব্যবহার করেছে তার ব্লাইন্ড স্পট টাইমিং কতক্ষণ সেটা ক্যালকুলেশন করে জানাও। পিকা ক্যালকুলেটিং দ্য টাইম অফ স্যাটেলাইট অরবিটিং ব্লাইন্ড স্টপ 45 মিনিটস ব্লাইন্ড স্টপ টাইমিং ফাউন্ড। অর্থাৎ দিনের একটি নির্দিষ্ট সময়ে মাফিয়া গার্লের স্যাটেলাইট সার্ভেলেন্স 45 মিনিটের জন্য বন্ধ বা অকার্যকর হয়ে থাকে। আর রাফিকে ওই 45 মিনিটের ভেতরেই বাবা মাকে বের করে আনতে হবে ওই বাসা থেকে। বাবা মাকে বের করার পর যখন মাফিয়া গার্ল জানবে যে বাবা মা আর সেফ হাউসে নেই, তখনই হয়তো সে ওই 2 বডি বিল্ডারকে পাঠিয়ে দেবে রাফিকে জব্দ করতে। তাই মাফিয়া গার্লের ব্লাইন্ড টাইমের ভেতর বাবা মা এর পাশাপাশি রাফিকেও পালাতে হবে। পিকাচুর কারণেই যেহেতু রাফি আটকে আছে, সেহেতু আগে পিকাচুর একটা ব্যবস্থা করা বেশি জরুরি। তাই পিকাচুর জন্য বাছাই করা স্যাটেলাইটের বর্তমান অবস্থান জানতে চায় রাফি। পিকাচু, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ ইউর মেমোরি? অপশন নাম্বার 32, দ্য স্যাটেলাইট ক্যালকুলেটিং 10 hours অফ কন্ট্যাক্ট। রাফি ভাবে যে 10 ঘন্টা পর পিকাচু স্যাটেলাইটে আপলোড হয়ে গেলে রাফিকে আর এই সার্ভারে মায়া না করলেও চলবে। তখন বিনা চিন্তায় পালাতে পারবে রাফি। কিন্তু রাফি পালিয়ে যাবেই বা কোথায়? এই দেশের কিছুই তো চেনে না রাফি। তার উপর যে পরিমাণ তুষারপাত শুরু হয়েছে, তাতে পালিয়ে বাঁচা তো এক প্রকার অসম্ভব। পিকাচু, আবহাওয়ার পূর্বাভাসের আপডেট নাও। এই ঘন তুষারপাত কখন বন্ধ হতে পারে? অ্যাক্সেসিং ওয়েদার স্যাটেলাইট ইমেজিং আপডেট ওয়েদার রিপোর্ট। রাফি দেখতে পাই এই তুষারপাত শেষ হতে কমপক্ষে 24 থেকে 48 ঘন্টা লাগবে। অর্থাৎ আগামী 48 ঘন্টার ভেতর আর পালানো হচ্ছে না রাফির। একদিক দিয়ে ভালোই হলো, পিকাচু আপলোড হবার পর বেশ সময় পাওয়া যাবে পিকাচুর নলেজ হান্টিংয়ের জন্য। তাছাড়া পালানোর প্ল্যানটিকেও আরও পাকাপোক্ত করা যাবে। নিজের কথা না হয় বাদই দিল রাফি। বাবা মাকে ওখান থেকে বের করে নিয়ে কোথায় রাখবে রাফি? রাফি পরিচিত যে কোনো জায়গায় বিপদ ঘটতে পারে, তাই অন্য কোথাও ব্যবস্থা করতে হবে। রাফিকে ফোন দিয়ে সাজেশন নেওয়া উচিত হবে কি? মনে মনে আকাশ পাতাল ভাবনে এসে পড়ে রাফি। তাছাড়া এসবে প্রচুর টাকা খরচ হবে, যা এই মুহূর্তে রাফির হাতে নেই। আর রাফির বাবা যদি তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলে তো মাফিয়া কাল বুঝে যাবে। কারোর কাছে টাকা চাইলেও বা পাওয়া যাবে কিনা তা ভাবতে থাকে রাফি। এই পুরোটার সময় পিকাচুর কথা হয়তো ভুলে গিয়েছিল রাফি। গতানুগতিক চিন্তা করতে করতে যখন রাফির মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা, তখন পিকাচু নোটিফিকেশন দেয়। সন্ধ্যা 6:58 মাফিয়া গার্লের স্যাটেলাইটের ব্লাইন্ড স্পট শুরু হবে আর শেষ হবে সন্ধ্যা 7:39। অন্য সব বাদ দিয়ে রাফি তার প্রয়োজন নিয়ে বসে পড়ে পিকাচুর সামনে। পিকাচু, আমার টাকার দরকার, প্রচুর টাকার দরকার। ফিডিং মানি ক্যালকুলেটিং I can control most of the digital money of the world. না না, সবার টাকা আমার প্রয়োজন নেই, আর অন্যের টাকার বড়লোক হতেও চাই না। এই বিপদ থেকে বাঁচতে আমার টাকার প্রয়োজন। এমন টাকা খুঁজে বের করো যে টাকা খোয়ালে কেউ খোঁজ করবে না। Accessing public record, gathering account info, calculating you can still be a billionaire. পিকাচু, কি করছো তুমি? মানুষ মারা যায় কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয় না। যদি অ্যাকাউন্ট হোল্ডারে নমিনি সহ কোনো দাবিদার না থাকে, তাহলে সেই টাকা ব্যাংকে পড়ে থাকে। পিকাচু শুধু এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করেছে যারা পাবলিক রেকর্ডে মৃত ঘোষিত হয়েছে, এমনকি কোনো দাবিদারও বেঁচে নেই। রাফি ভেবে দেখলো এমন অ্যাকাউন্টে টাকা নেওয়া ঠিক হবে কিনা। এতকাল ধরে মাফিয়া বয় একটা মাইটি ইমোজ হোয়াইট হ্যাটার্সদের কাছে শেষমেশ কিনা টাকা চুরি করা শুকলো রাফি। ইউ ক্যান হ্যাভ ইট অর নট ইজ আপ টু ইউ, টেক ইট অর
লিভ ইট। রাফি জানে যে তাকে সততার চরম মূল্য দিতে হবে, কারণ যদি মাফিয়াকাল রাফির বাবা মা আর তোহাকে বন্দি করে ওই নিউক্লিয়ার সাবমেরিন ও স্যাটেলাইট দখল করে নিতে বলে, তাহলে রাফির হাতে কোনো অপশনই থাকবে না। কিন্তু হঠাৎ করেই এমন কিছু একটা মাথায় এলো রাফির। ওয়েট, নিউক্লিয়ার অ্যাক্টিভেশন ডিভাইস চুরি গেছে, সেটা নিশ্চয় অ্যাক্টিভ ছিল না। অ্যাক্টিভেশন ডিভাইস অ্যাক্টিভ করতে নিউক্লিয়ার লঞ্চ কোডের দরকার পড়বে। অথেন্টিক লঞ্চ কোড ছাড়া না অ্যাক্টিভেশন ডিভাইস কোনো কাজে দেবে, আর না ওই নিউক্লিয়ার বোমা। লঞ্চ কোডের কোনো কথা তো উল্লেখ করলো না মাফিয়া গার্ল। রাফির কাছে এখন পুরো ব্যাপারটা একটা সাজানো নাটক মনে হতে লাগলো, আর কোনো বড়সড় প্ল্যানের জালে নিজেকে ফাঁসাতে দেখলো। না, যে কোনো মূল্যে হোক তার বাবা মা আর তোহাকে মাফিয়া গালের থাবা থেকে বাঁচাতেই হবে, আর সাথে পিকাচুকেও দূরে রাখতে হবে মাফিয়া গাল থেকে। পিকাচু, আমার দেশে এমন পড়ে থাকা অ্যাকাউন্ট থেকে কত টাকা বের করা সম্ভব? ক্যালকুলেটিং। রাফির স্ক্রিনে 10 সংখ্যার একটা অ্যামাউন্ট দেখতে পাই। কি এত টাকা রেওয়ারিশভাবে ঘুরে বেড়াচ্ছে? আমি চাইলেই এই টাকা নিজের করে নিতে পারবো। অ্যারিথমেটিক। এত টাকার দরকার নেই আমার। বাবা মা আর তোহাকে সরিয়ে কোনো নিরাপদ জায়গায় রাখতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করব। ইয়োর উইশ ইজ মাই কমেন্ট। পিকাচু, বাবা মা এবং তোহাকে রাখার মতো কোনো সেফ হাউজের ব্যবস্থা করতে পারবে কি মাফিয়া গালের রাডারের বাইরে? দেয়ার ইজ এ লট অফ ওয়েস বাট নান অফ দেম আর রিকমেন্ডেড। আমার একটা সেফ হাউস লাগবে যেখানে আমার ফ্যামিলি নিরাপদ থাকবে, মাফিয়া গালের নজরের বাইরে, এতটুকুই। আর কোনো অতিরিক্ততা চাই না। তুমি কি তাদেরকে তোমার কাছে আনতে চাও? পিকাচু, তোমার হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি? আর তাদেরকে আমার কাছে এনে কোথায় রাখবে? পিকাচু অ্যাক্টিভেট হওয়ার পর থেকে এখন পর্যন্ত টোটাল অ্যাক্টিভিটির 70% ছিল ফ্যামিলি রিলেটেড। পিকাচু ক্যালকুলেশন বলে যদি তোমার ফ্যামিলি তোমার আশেপাশে থাকে তাহলে তোমার স্ট্রেস লেভেল 40% কমে যাবে এবং অন্যান্য কাজে ফোকাস 56% বাড়তে পারে। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু বাবা মা আর তোহাকে কিভাবে আমার কাছে নিয়ে আসবো? তাদের পাসপোর্ট থাকলেও এই দেশের ভিসা তো নেই, তাহলে কিভাবে আসবে তারা? তারা যদি প্ল্যান মাফিক চলে তাহলে আমি তাদেরকে এই লোকেশন পর্যন্ত নিয়ে আসতে পারবো। পিকাচু মনিটরে একটা জিপিএস লোকেশন শো করে, যা আসলেই পৃথিবীর বৃহত্তম দেশের একটা শহরে পয়েন্ট করে আছে। ওখানে কি আছে? ওখানে আমার পরিবার নিরাপদ থাকবে কিভাবে? ওটা একটা পরিত্যক্ত আর্মি বেস। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে তৎকালীন সময়কার এক অত্যাধুনিক ব্যাংকার রয়েছে, যেখানে তুমি এবং তোমার পরিবার সম্পূর্ণ নিরাপদে থাকবে। কিন্তু তুমি তাদেরকে এখানে আনবে কিভাবে পিকাচু? অ্যাক্সেসিং গ্লোবাল সেফ হাউস ডাটা। তোমার বাবা মা যে বাড়িতে আছেন তার কাছাকাছি একটা বেসরকারি আন্তর্জাতিক ডাটা সংস্থার জেনারেল হেড অফিস রয়েছে, যেটা আসলে একটি দেশের গুপ্তচরদের সেফ হাউস। আমি তোমার বাবা মা এবং তোহাকে আন্তর্জাতিক মামলার সাক্ষী দেখিয়ে ওই সেফ হাউসে ঢোকার ব্যবস্থা করে দিতে পারি। পরবর্তীতে প্রোটোকল অনুযায়ী ওই সেফটি হাউস তোমার বাবা মা এবং তোমার ডুপ্লিকেট পাসপোর্ট ভিসা বানিয়ে তাদের এই বৃহত্তম দেশে ডিপোর্ট করার ব্যবস্থা করে দেবে। রাফির কিছুটা সম্মানে লাগে। শেষ পর্যন্ত বাবা মা আর তোহাকে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে আসতে হবে। যা করেছে তা তো সব রাফি করেছে। রাফির পরিবার তো কোনো কিছুতেই জড়িত নেই। আর তাছাড়া কিছুদিন পর টাস্ক ফোর্সের নতুন রিপোর্ট অনুসারে রাফিকে হয়তো নির্দোষ ঘোষণা করে দেবে কোর্ট। এমন অবস্থায় অন্যের টাকা চুরি করে নিজের পরিবারকে আরও বেশি ছোট করে লুকিয়ে তাদের এই জীবনবন্দি উপহার দিতে পারবে না রাফি। পিকাচু, প্ল্যান ভালো, তবে আমার এই দেশে স্থায়ীভাবে বসবাস করার কোনো ইচ্ছে নেই। এখন সমস্যার কারণে আছি। সমস্যা না থাকলে আমি আমার দেশে ফিরে যাব। বাবা মা এবং তোহাকে দেশ থেকে ওই প্রসেসে নিয়ে আসার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। আচ্ছা, বাবা মাকে গ্রামের বাড়ি রেখে আসার ব্যবস্থা করলে কেমন হবে? এত প্রযুক্তির কালো থাবাও নেই। আর রাফিদের বাপদাদার ভিটা চেয়ারম্যান বাড়ি হিসেবে সারা গ্রামে পরিচিত। সেখানে আইন আর সমাজের মাথা বলা হয় ওই চেয়ারম্যান বাড়ি। সেখানে কোনো ঝামেলা করার ক্ষমতা মাফিয়া গালের হওয়ার কথা না। এছাড়াও আর কোনো আইনি সমস্যা করতে যাবে না কেউ।
রাফির কাছে নিজের বাবা মা আর তোহাকে দেশের বাইরে নিয়ে আসা থেকে গ্রামের বাড়ি পাঠিয়ে দাও বেশি নিরাপদ মনে হতে লাগলো। পিকাচু, মা বাবার কাছে থাকা ফোনটার আপডেট জানাও। স্ক্যানিং। পিকাচু মনিটরের মোবাইল ফোনের বর্তমান লোকেশন পিন পয়েন্ট করে দেখালো যে রান্নাঘরের কোনো এক সেলফে শো করছে। পিকাচু, মাইক্রোফোন স্ক্যান করে দেখো আশেপাশে কেউ আছে কিনা। কারণ রাফি জানে যে ঘরের ভেতর তার মায়ের ফেভারিট প্লেস হলো রান্নাঘর। আর কিছু হোক না না হোক, মা ঘুরে ফিরে রান্নাঘরের দিকেই থাকে। আর বডিগার্ডদের যদি মা রান্না করেও খায় তবুও তাদের কখনো রান্নাঘরের আশেপাশে ঘেঁষতেও দেবে না। এটা মায়ের মসজিদ বলা যায়। পিকাচু কিছু আওয়াজ ডিরেক্ট করেছে যা রান্নাঘরের ভেতর থেকে আসছে। রাফি বুঝতে পারে মা হয়তো কিছু রান্না করছে। পিকাচু, তুমি কি মোবাইলটাতে আমার ভয়েস বাইপাস করে দিতে পারবে? রান্নাঘরের ভেতরে যেন মিনিমাম সাউন্ডে আমার ভয়েস শোনা যায়। সম্ভব? ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল। চেকিং মিনিমাম ডিস্টেন্স। স্পিকার অ্যাডজাস্টেড। নাও ইউ ক্যান টক। মা, হো মা। ঘরের অন্যান্য আওয়াজ বন্ধ হয়ে গেছে। উই গট হার অ্যাটেনশন। কিছুক্ষণ চুপচাপ নীরবতা। কোনো সার শব্দ না পেয়ে রাফি আবার বলতে থাকে, মা, আমি ফাস্টফুড প্যাকেটের ভেতর তোমার রাফি। পিকাচু মাইক্রোফোনে শুনে কে যেন খচমচ করে কাগজের প্যাকেট চিরছে। রাফি অপরাধীর আগ্রহে অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্য। বারবার উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে যেন মা হয়, যেন মা হয়, যেন মা হয়। বলতে বলতে খচমচ আওয়াজ বন্ধ হয় আর ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসে, হ্যালো কে? ততক্ষণে পিকাচু স্পিকারের সাউন্ড অ্যাডজাস্ট করে দিয়েছে। মা, আমি রাফি। সাবধানে, কেউ যেন না দেখে তোমাকে ফোনে কথা বলতে। কেন, কি হয়েছে? মা, এখন যা বলছি সেটা শোনো। কেমন আছি, কিভাবে আছি, কোথায় আছি তা পরে বলছি। এখন এমন এক জায়গায় গিয়ে কথা বলো যেখান থেকে কেউ তোমার কথা শুনতে বা তোমাকে কথা বলতে দেখবে না। আর হ্যাঁ, কেউ যেন তোমার হাতে ফোন না দেখে। আচ্ছা, লাইনে থাক। বলেই চুপ হয়ে গেল মা। পিকাচু মনিটরে শো করে মা রান্নাঘর থেকে বেরিয়ে বারান্দার দিকে যাচ্ছে। হ্যাঁ বল, কি হয়েছে? এত লুকোচুরি করছিস কেন? আর আলু ভাজার ভিতরে তুই কি করছিস? তোমার সব প্রশ্নের উত্তর আমি দিব। এখন এত প্রশ্ন না করে আমার প্রশ্নের জবাব দাও। বডিগার্ডগুলো কোথায়? বাইরের গার্ড হাউসে থাকতে পারে, একজন আছে হয়তো ঘরের বাইরে। কেন, কি হয়েছে? সব সময় কি এভাবে গার্ড হাউসে থাকে নাকি বাসার ভেতরেও আসে? আসে তো, নাস্তা করতে আসে আর খাওয়ার সময় আসে। ভালো ছেলে, সব ভদ্র। আর তোমার বৌমা কোথায়? আজ তো আসার কথা ছিল। পিৎজা দেখে ভেবেছিলাম হয়তো এখনই আসবে, কিন্তু এলো না তো। আর পিৎজা কি তুই পাঠিয়েছিস? তোমাদের সাথে কথা বলার জন্য এছাড়া আর কোনো উপায় ছিল না তো। তাহলে তোহা আজ আসবে? আজ না এলো, কাল ঠিকই চলে আসবে। ও যাওয়ার সময় বলেছিল আজকালকের ভিতরেই চলে আসবে। তাহলে তো খুবই ভালো। তোমাদের আর শহরে লুকিয়ে থাকতে হবে না। গ্রামের বাড়ি যাওয়ার জন্য তৈরি হও। এই বুড়ো বয়সে আর কত ছোটাছুটি করাবি রে? এখন আবার গ্রামের বাড়ি। তোর বাবা তো মহা খুশি হবে যদি গ্রামের কথা শুনে। আপাতত বাবার সাথে গ্রামে যেয়ে কয়েকদিন ঘুরে আসো। ততদিনে এই দিকটা সামলে নিব আমি। মোবাইলটা কাছাকাছি রেখো। কথা বলতে ইচ্ছে হলে লাস্ট নাম্বার ডায়াল করলেই হবে। আর কোনোভাবেই বডিগার্ডরা যেন না জানে। ঠিক আছে, ঠিক আছে। তোমার ভালো ছেলে বডিগার্ডগুলো কি করে সন্ধ্যার দিকে? ওরে বাবা, সন্ধ্যায় তো পুরা মিলিটারি স্টাইলে টহল চলে। সারা বাড়ির আঙিনা চষে বেড়ায় তিনজন মিলে। তখন কেউ ঘরের ভেতরে আসে না, তিনজনই বাইরে থাকে। তাই তো দেখি, বাইরের ঘোরাঘুরি করতে থাকে ঘন্টাখানেক, তারপর খেতে আসে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আবারও বলছি, ফোনটা সাবধানে রেখো, বডিগার্ড থেকে দূরে। আমার তো কোনো প্রশ্নেরই উত্তর দিলি না। এটা তো বল যে তুই ভালো আছিস কি না? আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আমি ভালোই, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। সব কিছু রেডি করে রাখো। যত দ্রুত সম্ভব তোমাদের ওই বাসা থেকে বের করে গ্রামের বাড়ি নেওয়ার ব্যবস্থা করব। ভালো থেকো। তুইও ভালো থাক বাবা, জলদি ফিরে আয় মায়ের কাছে। আরে মা, কাঁদে কেন? আমি ফিরে আসবো তো। সব ঠিক করার সময় তো দাও। রাখছি মা। ওপাশ থেকে রাফির মা ফোন রেখে দিল। পিকাচুর নিয়ন্ত্রণে মাইক্রোফোন থাকায় রাফি তখনও মায়ের ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পায়। রাফির বুকটা মোচড় দিয়ে ওঠে। মায়ের কষ্ট দেখতে পায় না সে মোটেই। পিকাচু, দেশের লোকাল টাইমের সাথে ম্যাচ করো। আগামীকাল বাবা মাকে বের করার ব্যবস্থা করতে হবে। টাইম কাউন্ট করা শুরু করো।
আগামীকালকে মাফিয়া গালের স্যাটেলাইট ব্লাইন্ড টাইমেই বের করে গ্রামে পাঠিয়ে দেব সরাসরি। ইউ ফরগেট টু মেনশন কাউন্টডাউন স্টার্ট 30 hour and 23 minutes for next day স্যাটেলাইট ব্লাইন্ড স্টপ। রাফি হিসাব করে দেখে আগামী 8 ঘন্টার ভেতর পিকাচু তার নিজের ট্যাকটিক্যাল স্যাটেলাইটে আপলোড হওয়া শুরু করবে। তারপর আর রাফিরাই সেফ হাউসে থেকে বের হওয়া নিয়ে কোনো পিছুটান থাকবে না। ব্লাইন্ড স্পট টাইমে গার্ডদের অ্যাক্টিভিটিস ম্যাক্সিমাম থাকে, তাই বাড়ির সামনে বা ভেতরে একটা গ্যাঞ্জাম বাঁধিয়ে দিতে পারলে গার্ডদের অ্যাটেনশন টেনে নিয়ে আসা যাবে, আর এই ফাঁকে বাবা মাকে বের করে নিয়ে আসা যাবে। তখনই পিকাচু ক্যামেরায় গ্রিন করে দিতে পারবে। রাফি ফোন দেয় রাকিবকে। রকিব, তোদের ক্লাবের গ্যাংটা কি এখনো আছে? আছে মানে? পুরো তরতজা। কি লাগবে বল? আগামীকাল সন্ধ্যা 7টার পর তোদের সবাইকে আমি এই ঠিকানায় দেখতে চাই। রাফি তখন রাকিবের সাথে মিলে একটা প্ল্যান বানায় বাবা মাকে ওই বাড়ি থেকে বের করার জন্য। রাফি ফোন রেখে দেয়। রাকিব আর ক্লাবের সবাই মিলে প্ল্যানটা সফলভাবে খাটাতে পারলে বাবা মাকে বের করে নিয়ে আসা যাবে খুব সহজে। এখন শুধু কালকের অপেক্ষা। রাতের খাওয়া দাওয়া সেরে রাফি নিজের এক্সিট প্ল্যান নিয়ে বসে। সার্ভারের পেছনে লুকিয়ে রাখা ম্যাপটা বের করে আনে। ম্যাপটা বেশ পুরাতন। রাফি দেখতে পায় পিকাচু আন্ডারগ্রাউন্ডের ম্যাপটা স্যাটেলাইট ব্লুপ্রিন্ট ম্যাপের সাথে আপডেট করে নিয়েছে, আর স্যাটেলাইট স্ক্রিনিং এই টানেলের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। রাতটা কেটে যায় সব প্ল্যান সাজাতে সাজাতে। অনেক কিছু করতে হবে, অনেক কিছু করা বাকি। মাফিয়া কাল পিকাচু তৈরি হচ্ছে নিজেকে আপলোড করার জন্য। মনিটরের টাইমার শো করছে আর মাত্র 5 মিনিটের ভেতর পিকাচুর জন্য সিলেক্টেড স্যাটেলাইটটি এন্টেনা রেঞ্জে প্রবেশ করবে। পিকাচু স্যাটেলাইট স্টেশনের সার্ভারের অ্যাক্সেস দিয়ে অপেক্ষা করতে থাকে লং রেঞ্জে থাকা স্যাটেলাইটের রেঞ্জে আসার। রাফি কিবোর্ডে আগুন লাগায়। শুধুমাত্র অ্যাক্সেস কোড পিকাচুর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিরাপদ রাখার জন্য যথেষ্ট নয়। রাফি অ্যাক্সেস কোডের সাথে আরও কিছু সিকিউরিটি মেজার্স অ্যাড করে দেয়, যেন একমাত্র রাফি পিকাচুকে অ্যাক্সেস করতে পারে। অবশেষে পিকাচু অ্যাক্সেস করা শুরু করলো স্যাটেলাইটকে। স্যাটেলাইটটি এমনভাবে সেলফ মোডে ছিল যে অন্য কোনো স্যাটেলাইট দিয়েও স্যাটেলাইটটিকে অ্যাক্সেস করা সম্ভব ছিল না। পিকাচু স্যাটেলাইটটিকে সেলফ মোড থেকে অ্যাক্টিভ করে এবং কানেক্টিভি সেটিং চেঞ্জ করে দেওয়া শুরু করে এবং সাথে স্যাটেলাইটটির অরবিটাল স্পিড ও ম্যাচ করে নেয়। কিছুক্ষণের ভেতর পিকাচু স্যাটেলাইটকে পুরোপুরি নিজের মস্তিষ্ক বানানোর জন্য তৈরি করে ফেলে। রাফি স্ক্রিনে একটি ডায়লগ বক্স দেখতে পায়, যেখানে পিকাচু নিজেকে আপলোড করার জন্য রাফির অনুমতি চাইছে। রাফি কিবোর্ডে ইন্টার বাটনটি চেপে পিকাচুকে আপলোড হবার পারমিশন দিয়ে দেয়। রাফি দেখতে পায় পিকাচু তার ডাটা অ্যানালাইসিস আর মাফিয়া গালের সার্ভে জমানো সকল ইনফো স্যাটেলাইটে আপলোড করা শুরু করে। একই সাথে প্রচুর ডাটা আপলোড করতে থাকে পিকাচু, আর স্ক্রিনে প্রোগ্রেস শো করতে থাকে 1%, 2%, 3%। রাফি চাইলো তার বাবা মার সাথে কথা বলে, কিন্তু পিকাচু আপলোডিং টাইমে সবকিছু আনডিজেবল করে রেখেছে। রাফি আন্ডারগ্রাউন্ড ম্যাপটা দেখে নিজের এক্সিট প্ল্যান তৈরি করতে লাগলো। বাবা মা বের হয়ে যাওয়ার সাথে সাথেই রাফিকে এই সেফ হাউস ত্যাগ করতে হবে। মাফিয়া কাল ক্ষোভে রাফিকে জিম্মিও করতে পারে, আর এমন একটা দেশে জিম্মি থাকা মানে রাফিকে একটা জ্যান্ত পুতুল বনে যেতে হবে। সুযোগ থাকতে থাকতে বের হয়ে যাওয়াই ভালো। রাফি বেসমেন্ট থেকে বের হয়ে আসে। রাতে ঘুম হয়নি ঠিক, কিন্তু খিদাটা সহ্যের বাহিরে চলে গেছে। রান্নাঘরে বসে নিজের ব্রেকফাস্ট তৈরি করে চিপোতে থাকে রাফি। বাবা মা আর তোহাকে তো না হয় গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে সেফ রাখতে পারলো, কিন্তু নিজে কোথায় যাবে রাফি? এই দেশের কিছুই তো চেনে না রাফি। মাফিয়ার কাল থেকে না হয় বাঁচলো রাফি, কিন্তু এই শহর থেকে কিংবা এই দেশের ভেতর এমন কেউ নেই যে রাফিকে সাহায্য করবে। খাবার চিপাতে চিপাতে এসব চিন্তা করতে করতে হঠাৎই একটা ইমো পড়লো। যাওয়ার আগে রাফিকে একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়ে গিয়েছিল, যাতে রাফি নাম, পরিচয়, জাতীয়তা সবকিছু পরিবর্তন করা রয়েছে। মনে পড়তে রাফি দোতলার দিকে নজর দেয়। পাসপোর্ট নিজের রুমে জ্যাকেটের পকেটে রাখা। রুহি পাসপোর্টটা দেওয়ার পর রাফি সেটা ওর জ্যাকেটের পকেটে রেখে দিয়েছিল, যা এখন রাফির রুমে কোথাও পড়ে আছে। রাফি খাবার চিবোতে চিবোতে রুমে চলে যায়। জ্যাকেটটা খাটের উপরই পড়ে আছে। রাফি জ্যাকেটের পকেটে হাত দিয়ে পাসপোর্টটা পায়। রাফি দরজা দিয়ে উকি মারে যে বডিগার্ডের কেউ রাফিকে ফলো করছে কিনা। কাউকে না দেখতে পেয়ে দরজা লক করে দিয়ে রাফি রুমে ফিরে আসে। নিজের ব্যাকপ্যাকটা গুছানো ছিল। লাগেজ থেকে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাকপ্যাকে ভরে নিল। সবকিছু গোছা দিকে রাফি নজর আসে রুহির দেওয়া মিনি কম্পিউটার রেসিপেরি
PI3 কম্পিউটারটা কাজে লাগবে ভেবে রাফি সেটাকেও ব্যাগে ভরে নেয়। সব কিছু গুছিয়ে রুমের কোনায় রেখে আবারও দরজার কাছে গেল রাফি। দরজা খুলে দেখতে লাগলো আবারও কি ব্যাপার, মার্ক আর জ্যাকের কোনো সার শব্দ নেই যে। রাফি তাদের রুমে গিয়ে দরজা নক করে। দরজা লক করা, ভেতর থেকে কোনো সার শব্দ নেই। রাফি ভাবতে লাগলো কোথায় যেতে পারে এরা দুজন। হঠাৎ উপরে আওয়াজ পায়। রাফি তিনতলাতে কিছু একটা হচ্ছে সেটা বুঝতে পারে রাফি। আরে তিনতলাতে তো অস্থায়ীভাবে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম বানিয়েছিল ওই দুজনে। মাফিয়া কালের জন্য রাফি ভুলে গিয়েছিল এইবারের সব কিছু সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে, আর সিস্টেম বাইপাস করেছিল। মানে রাফি তার ব্যাকপ্যাক নিয়ে নিচে নামতে পারবে না আর। মাফিয়া গালে ক্যামেরায় তো ধরা পড়বেই, সাথে মার্ক আর জ্যাক তো আছে। রাফি ভাবতে পারে না কি করবে। অগত্যা ব্যাগ থেকে শুধু পাসপোর্টটা বের করে নিজের পকেটে ঢুকিয়ে নেয়। মিনি কম্পিউটার আর ইউজ করা গেল না। রুম থেকে বের হয়ে উপরে তিনতলে পৌঁছায় রাফি। গিয়ে দেখে মার্ক আর জ্যাক দুজনে মিলে সিসিটিভি ক্যামেরা স্ক্যান রেখে দরজার দিকে সরাসরি রাফির দিকে তাকিয়ে আছে। রুমে মাথা ঢোকাতেই রাফির সাথে দুজনের চোখাচোখি হয়ে গেল। কি করছিলে তুমি? কি করব? কিছুই না। অনেকক্ষণ ধরে তোমাদের কোনো সারা শব্দ না পেয়ে তোমাদের খুঁজতে বের হয়েছিলাম। এখন দেখি তোমরা দুজনেই এখানে। ঘরের দরজায় উকি দিয়ে দরজা বন্ধ করলেন কেন? কি প্ল্যান করছো সত্যি করে বলো। রাফির হার্টবিট বেড়ে যায়। এখানে এই দুজনের চোখে তুলে দিতে পারলে মাফিয়া গালের চোখে ফাঁকি দিবে কিভাবে? কি আর প্ল্যান করব? কাপড় বদলানোর জন্য দরজা লাগিয়েছিলাম। কাপড় বদলাতে কোনো প্ল্যানের প্রয়োজন পড়ে নাকি? মার্ক জ্যাক দুজনেই চেয়ার ছেড়ে রাফির দিকে এগিয়ে আসতে লাগলো, আর এমনভাবে তাকিয়ে রইল যেন ধরে ফেলেছে রাফির সব চালাকি। রাফি মনে মনে জিকির করতে লাগলো, এই মুহূর্তে ধরা পড়লে সব প্ল্যান ভণ্ডুল হয়ে যাবে আর মা বাবাকেও উদ্ধার করা সম্ভব হবে না। রাফির সামনে এসে মার্ক এবং জ্যাক দুজনে রাফির দুই কাঁধে হাত রাখে। তারপর দুজন কপাল কুঁচকে রাফির দিকে তাকিয়ে থাকে, আর রাফি নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে। দুজনের সাথেই হাতাহাতিতে তো পেরে উঠবে না রাফি, তাই বিকল্প কিভাবে দুজনকে আটকানো যায় সেই প্ল্যান খুঁজতে থাকে রাফি। তুমি কিছুই করছিলে না? কি করব বললামই তো, কাপড় বদল করলাম। জ্যাক তখন মার্কের দিকে তাকিয়ে অন্য পাশে কথা বলা শুরু করলো। মার্ক ও একইভাবে জ্যাকের কথাই জবাব দিতে থাকলো। রাফি কথার আগামাতা কিছুই না বোঝায় একবার মার্কের দিকে আরেকবার জ্যাকের দিকে ঘাড় ঘোরাতে লাগলো। রাফি আর নিজেকে ধরে রাখতে পারলো না। কি সমস্যা কি? দুইজন মিলে কি শুরু করছো? আমাকে এভাবে জেরা করার মানে কি? রাফির আওয়াজ শুনে মার্ক এবং জ্যাক দুজনেই চুপ হয়ে গেল। নিজেদের মধ্যে চোকাচুকি করতে করতে দুজনেই হো হো করে হেসে উঠলো। বলেছিলাম না তোকে? বলেছিলে, তবে এতটা মজা পাবো তা আগে বুঝিনি। আবারও অট্ট হাসিতে ফেটে পড়লো দুইজন। মাঝে রাফি কিছু না বুঝে দাঁড়িয়ে থাকে ঠাই। মার্ক হাসতে থাকে, জ্যাক মুখ খুলে দেখো সিরিয়াসলি নিও না, আমরা মজা করেছিলাম। আমি জ্যাককে বলেছিলাম যে তোমাকে ভড়কে দিতে পারবো, কিন্তু জ্যাক মানতে নারাজ ছিল। এখন তোমাকে ভড়কে যেতে দেখে রাফি একদিক থেকে হাত ছেড়ে বাঁচলো যে দুজনে কেউ কিছু ধরতে পারেনি। রাফি ভাবলো এই সুযোগে একটু আধিপত্য খাটিয়ে নেওয়া যাক। পরক্ষণেই মাথায় এলো যে যদি আধিপত্য খাটা দিকে দুজনকে চটিয়ে দেয় তাহলে এরা দুজনই রাফির সব প্ল্যান গড়বড় করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই মজার তালে মজা নিতে থাকে রাফি। ভড়কে যাব না। তোমাদের দুজনের মতো বডি বিল্ডার যদি অকারণেও আমাকে পেদায় তাহলে তো আমার পক্ষে কিছু করা সম্ভব না, তাই না? তিনজনই উচ্চস্বরে হাসতে থাকে। রাফি আরও কিছুক্ষণ জোকস মেরে চলে আসে তিনতলা থেকে, আর ওই রুমে থেকে যায় মার্ক আর জ্যাক। যেহেতু সার্ভিল্যান্স এখনও অ্যাক্টিভ রয়েছে তাই ব্যাকপ্যাক রুম থেকে বের না করে শুধু জ্যাকেটটা হাতে নিয়ে বেসমেন্টে চলে আসে রাফি। টেনশনে রাফির প্রেশার বেড়ে তালগাছ ছুঁই ছুঁই করছে। তারপর 2 গ্লাস পানি খেয়ে নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করে রাফি। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। শান্ত হয়ে রাফি মনিটরের দিকে তাকায়। আপলোড প্রায় 80% হয়ে গেছে। আপলোড হলে রাফির একটা কাজ তো শেষ হবে। পিকাচু তার নলেজ হান্ট শেষ করলে মোটামুটি একটা ইন্টেলিজেন্ট পার্টনার পাওয়া যাবে ভেবে খুশি হয় রাফি। জ্যাকেটটা চেয়ারের উপর রেখে বসে পড়ে রাফি মনিটরের সামনে। আর 18 ঘন্টা বাকি। 10 ঘন্টা পর পিকাচু স্যাটেলাইটে আপলোড হয়ে গেছে অনেক আগে। নলেজ হান্টে প্রায় শেষের দিকে। স্যাটেলাইটটিকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে পিকাচু। এর মধ্যে মহাকাশে থাকা সকল কমিউনিকেশন স্যাটেলাইটের অ্যাক্সেস বাইপাস করে নিয়েছে পিকাচু স্যাটেলাইট। এই মুহূর্তে রাফি যেখানে অবস্থান করছে সেই বরাবর এসে নিজে অরবিটাল স্পিড কমিয়ে আর্থ রোটেশনের সাথে ম্যাচ করে সেখানে অবস্থান করছে। রাফি অপেক্ষা করছে পিকাচু নলেজ হান্ট শেষ হওয়ার পর সার্ভারে রিকানেক্ট হওয়ার জন্য অবশেষে। নলেজ হান্ট ইজ ওভার, পিকাচু ইজ লাইভ।
রাফি সার্ভার থেকে পিকাচুকে রিকানেক্ট করে স্যাটেলাইটটি রিস্টার্ট করে। সব কিছু ঠিকঠাক রান করার জন্য পিকাচু স্যাটেলাইট রিস্টার্ট হওয়া জরুরি। রাফি সার্ভার থেকে পিকাচু লগ আউট হয়ে যায়। পিকাচু স্যাটেলাইট রিস্টার্ট হতে 5 মিনিট সময় লাগবে। রাফি অপেক্ষা করতে থাকে। পিকাচুকে তৈরির সময় রাফি বেশ কিছু ইউনিক সেটিং ইনস্টল করেছিল, যার ভেতর অন্যতম কোনো কারণে রাফি পিকাচু থেকে 5 মিনিটের বেশি ডিসকানেক্ট থাকে, তাহলে পিকাচু নিজে থেকে রাস্তা বের করে নেবে রাফির সাথে কানেক্ট হওয়ার জন্য। রাফি সেটিংসটার টয়েল এখনই দিতে চাইল। মনিটরে এক্সেস কোড ইনপুট দিলেই হয়ে যেত, কিন্তু রাফি চাইছে পিকাচু রাফিকে খুঁজে বের করুক। কিছুক্ষণ পর রাফির ফোনটা বেজে উঠল। আননোন সোর্স থেকে ফোন এলো। মাফিয়া গার্ল। রাফি ফোনটা রিসিভ করে। হ্যালো। হাই, আই অ্যাম পিকাচু, আই ফাউন্ড ইউ। পিকাচু, তুমি আমাকে খুঁজে নিয়েছো? এটা আমার সিস্টেম সেটিং এর উপর প্রায়োরিটি। ইউ আর দ্য কি অফ মাই এক্সিস্টনেস, রাফিউল ইসলাম। ওয়েল ডান পিকাচু। পিকাচু তার ক্রিয়েটরের সাথে যে কোনো ডিজিটাল ডিভাইডের মাধ্যমে কানেক্ট হতে পারে, যদি তা নেটওয়ার্কের সাথে জুড়ে থাকে। খুবই ভালো, তাহলে পরবর্তী প্ল্যানের দিকে এগোনো যাক। পিকা পিকা। আর মাত্র কিছুক্ষণের ভেতরেই মাফিয়া গার্ল স্যাটেলাইট ব্লাইন্ড স্পটে প্রবেশ করবে। রাফি তার মা বাবাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে যে কিছুক্ষণ পর কি হতে চলেছে। মা বাবাও সেইভাবে তৈরি হয়ে আছে। এদিকে রাফির বন্ধু বান্ধব সব জায়গাতে পৌঁছে রাফির ফোনের অপেক্ষা করছে। এরই মাঝে পিকাচু ট্রাফিক ক্যামেরায় কিছু একটা ডিটেক্ট করলো। ফেসিয়াল রিকগনাইজেশন বলছে তোমার ওয়াইফ তোহা বাড়িটির দিকে ট্যাক্সিতে করে এগিয়ে যাচ্ছে। ভালোই হবে ভেবে রাফি ফ্রেন্ডদের ওয়েট করতে বলে। তোহা বাসায় যাওয়ার আগ পর্যন্ত মাফিয়া গার্লের স্যাটেলাইট ব্লাইন্ড হয়ে গেলে রাফি তার বন্ধুদের প্ল্যান অনুযায়ী কাজ করতে বলে। রাফির বন্ধুরা প্ল্যান মাফিক 2 ভাগে ভাগ হয়ে বাড়িটার দিকে ছুটে যেতে থাকলো, এমন ভাবে যেন 2 দলের ভেতরে মারামারি বেঁধে গেছে। 25 থেকে 30 জন একসাথে ছুটে যেতে থাকলো বাড়িটার দিকে। রাফি বাড়ির আশেপাশে সিসিটিভি ক্যামেরায় গ্লিচ তৈরি করে দিল, যেন মাফিয়া গার্ল কিছু দেখতে না পারে। এইদিকে বন্ধুদের একদল বাড়ির বাউন্ডারির ভেতর ঢুকে পড়ে আর এমন ভাবে করতে থাকে যেন তাদেরকে কেউ ধাওয়া করেছে, আর তারা আত্মরক্ষার জন্য বাড়ির বাউন্ডারির ভেতরে আশ্রয় নিয়েছে। বডিগার্ডগুলো কিছু করতে যাবে তার আগেই অন্য পক্ষের বন্ধুগুলো সব হুড়মুড় করে বাউন্ডারির ভিতর চলে আসে আর 2 পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বেঁধে যায়। বিষয়টা এমন লাগলেও তাদের মূল উদ্দেশ্য ছিল বডিগার্ডকে গ্যাঞ্জামের মধ্যে ফেলে দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া। এই সুযোগে রাফির মা বাবা তোহাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় এবং রাকিব তাদেরকে একটা গাড়িতে তুলে দেয় গ্রামের বাড়ি পর্যন্ত পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে। রাফির কথা মতো রাফির মা শুধুমাত্র রাফির দেওয়া ফোনটা ছাড়া বাদবাকি সব ফোন বন্ধ করে ফেলে। বলেছিল যেন চাইলেও মাফিয়া গার্ল তাদের ট্র্যাক করতে না পারে। নিরাপদে বাসায় থেকে বের করে নিয়ে যাওয়ার পর রাফির বন্ধুরা প্ল্যান মাফিক ওইখান থেকে ছটকে পড়ে এবং বডিগার্ডরা নাস্তানাবুদ হয়ে বাউন্ডারির ভেতরে গড়াগড়ি খায়। বডিগার্ডগুলো একটু স্বাভাবিক হলে প্যাকেটে হাত দিয়ে দেখে তাদের মোবাইল মানিব্যাগ সব লুট হয়ে গিয়েছে। ছেলেপেলের দলেরাই সেটা করেছে। রাফির বাবা মা বের হয়ে যাওয়ার পর রাফিও বের হওয়ার সময় হয়েছে। হয়তো কোনো না কোনোভাবে মাফিয়া গালের কাছে খবর পৌঁছেই যাবে। এই ঘটনা তাই দেরি না করার জন্য জ্যাকেটটা গায়ে দিয়ে বেসমেন্ট থেকে বের হয়ে রাফি মোবাইলের মাধ্যমে পিকাচুর সাথে কন্ট্যাক্ট থেকে পিকাচুকে এক্সিট প্ল্যান বানাতে বলে। পিকাচু সাজেশন দেয় আন্ডারগ্রাউন্ড ট্যালেন্ট থেকে বাইরের সিচুয়েশন কন্ট্রোল করা পিকাচুর কাছে সহজ হবে। পিকাচু ঘরের ভেতরে ক্যামেরাগুলো ফিড হ্যাক করে রাফিকে ইনভিজিবল করে দেয় আর রাফিকে জানায় মার্থ এবং জ্যাক সিসিটিভি কন্ট্রোল রুমে বসে আছে। রাফি আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি বাসার মেন দরজা দিয়ে বের হয়ে যায়। পিকাচু, এই গোলকধাঁধা থেকে বের করো আমায়। পিকা পিকা। পিকাচু রাফিকে গাইড করতে থাকে এবং শেষমেশ গোলকধাঁধা থেকে বের হয় রাফি। আশেপাশে থাকা সব সিসিটিভি ক্যামেরাতে পিকাচু রাফিকে ইনভিজিবল করে দেয়। রাফিও মেন রাস্তায় চলে আসে। এখন তো সবচেয়ে বড় পরীক্ষা
অপরিচিত দেশে অপরিচিত ডিরেকশনে মানুষের কাছে লিফট চাওয়া। রাফি পিকাচুকে দিয়ে আগেই বেনামে বিমানের টিকিট কেটে নিয়েছিল, গন্তব্য নিজের দেশ। রাফিকে পিকাচু এয়ারপোর্টের রাস্তা দেখিয়ে দিলে রাফি সেই বরাবর লিফট চাইতে থাকে। অবশেষে একটা গাড়ি দাঁড়ালো, ইংরেজি না বোঝাই চলে যেতে চাইলো। রাফি তখন পিকাচুকে ফোন লাইনে ড্রাইভারকে ধরিয়ে দিলে ড্রাইভারের সাথে পিকাচু লোকাল ভাষায় কথা বলে। কথা শেষ হলে ড্রাইভার রাফিকে ফোন ফিরিয়ে দিয়ে ইশারায় গাড়িতে উঠতে বলে। রাফিও স্বস্তির নিঃশ্বাস নিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে থাকে এয়ারপোর্টের দিকে। রাফি পিকাচুর মাধ্যমে মা বাবার সাথে কানেক্ট করে। হ্যালো হ্যালো রাফি, কিরে কেমন আছিস? এই তো বাবা ভালো, তোমরা কেমন আছো? কোথায় আছো? এই তো ভালোই আছি। আমাদের পাড়ার রকিব ছেলেটা একটা মাইক্রোতে তুলে দিল। তোর মা বলল গ্রামের বাড়ি নিয়ে যাবে নাকি। এইদিকে তোহা মাও চলে এসেছিল বাসায়, তাই ওকেও সাথে নিয়ে এলাম। যাক, সবাই তাহলে একসাথে বের হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। তুই কোথায়? তোকে কখন দেখতে পাবো? এই তো বাবা খুব জলদি। আর একটা জিনিস, এই ফোন ছাড়া আর কোনো ডিভাইস অন রেখো না। হ্যাঁ হ্যাঁ, তোর মায়ের আদেশ হয়েছে। সব বন্ধু, তুই জলদি ফিরে আয়। এখন আর কথা বলবো না, সামনাসামনি এসে কথা হবে ইনশাআল্লাহ সবার সাথে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাফি ফোন কেটে দিলে পিকাচু অ্যালবার্টরা দেয়। ম্যাক এবং জ্যাক বাসা থেকে বের হয়ে তোমাকে খুঁজছে, হয়তো কোনোভাবে অ্যালার্ট পেয়ে গেছে। কি হয়েছে? ইস, ভুলেই গিয়েছিলাম যে ঘরের মেইন গেট খুললে একটা স্যাটেলাইট অ্যালার্ম ট্রিগার হয়, যার মাধ্যমে কিছু না দেখলেও টের পাওয়া যায় যে মেইন গেট ওপেন হয়েছে। সমস্যা নেই, ওরা এখনো মেইন রোড পৌঁছায়নি, তুমি অনেকখানি এগিয়ে আছো। রাফির ভেতর অস্থিরতা কাজ করতে থাকে। পিকাচু, মাফিয়া গাল যেন আমাকে ফোন দিয়ে ট্রেস করতে না পারে, মাফিয়া গালকে ব্লক করে রাখো। পিকা পিকা। এয়ারপোর্টে পৌঁছে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের জন্য ভিআইপি লাউঞ্জ হয়ে সোজা কাউন্টারে পৌঁছে যায় রাফি। পিকাচু কেটে রাখা টিকিটটা ইস্যু করে নিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকে রাফি। বিমানে উঠলেই পৌঁছে যাবে বাড়িতে। আবার আতঙ্কিতও হয়, যদি মাফিয়া গাল চাইতো মাঝপথেই বিমান নামিয়ে দিবে সে। মোটামুটি বিমানে উঠে যাত্রা শুরু করা পর্যন্ত সবকিছুই ঠিকঠাক চলো। বিমান আকাশে উড়লো কোনো ঝামেলা ছাড়াই। রাফি পিকাচুর মাধ্যমে ফ্লাইট নেটওয়ার্ক সিকিউর করে রাখে, যাতে মাফিয়া গাল কোনো ঝামেলা করতে না পারে। দীর্ঘ বিমানযাত্রা শেষ করে রাফি অবশেষে নিজ দেশে ফিরে আসে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে এবং বের হয়ে আসে রাফি। বিমানবন্দর থেকে বের হয়ে এসে দেখে রাকিব অপেক্ষা করছে রাফির জন্য। গাড়িতে উঠে সরাসরি রওনা দিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। রাফি গ্রামের বাড়ি পৌঁছালে সবাই যার পরনায় অবাক হয় আর খুশি হয়। রাফি যে এভাবে হঠাৎ করে চলে আসবে তাকে কল্পনাও করতে পারেনি। রাফির মা বাবা তো এক প্রকার ছুটে গিয়ে রাফিকে জড়িয়ে ধরে। রাফিও তার মা বাবাকে আঁকড়ে ধরে। দীর্ঘদিন পর আবার মা বাবার বুকে ফিরে আসতে পারে। তোয়া দূরে দাঁড়িয়ে রাফি ফিরে আসা দেখছে। অবশেষে নিজের মানুষদের মাঝে ফিরে আসতে পেরে রাফি যার পরনায় খুশি হলেও নিজের মাথা থেকে মাফিয়া গালকে বের করতে পারে না। হয়তো মাফিয়া গালের জাল থেকে বের হয়ে আসতে পেরেছে রাফি আর তার পরিবার, কিন্তু রাফির মন এখনো শান্ত নয়। মনে হতে থাকে বিপদ যেন এখনো কাটেনি। মা বাবাকে ছেড়ে রাফি তোহার দিকে এগিয়ে যেতে থাকে কথা বলার জন্য। তোহার কাছে পৌঁছানোর আগে পিকাচু অ্যালবার্টরা দেয় রাফিকে। রাফি ফোন হাতে নিয়ে দেখে কে বা কারা যেন নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোড চুরি করে নিয়েছে। রাফির কপাল কুঁচকে যায়। নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোডও চুরি হয়েছে। রাফির মাথা ঘুরে যায়। মাফিয়া গাল তাহলে ঠিকই সন্দেহ করেছিল, তাহলে মাফিয়া গাল যা বলেছিল সব সত্যি। রাফির চলার গতি মন্থর হয়ে যায়। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। পিকাচু একের পর এক এনক্রিপ্টেড মেসেজ ক্র্যাক করে রাফিকে সেন্ড করছে এবং সবগুলোই ভয়াবহ। কিন্তু রাফি তো পিকাচুকে এমন কোনো কমান্ড দেয়নি, তাহলে পিকাচু কেন এভাবে ইনফরমেশন অ্যানালাইসিস করছে? ভাবতে ভাবতে ঘরের দরজার সামনে চলে আসে রাফি। দরজার ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে তোহা। রাফি ফোন থেকে চোখ তুলে তোহার দিকে তাকায়। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখ দুটো টলটল করছে। কেমন আছেন? জানি না। একই হাল বানিয়েছেন নিজের? যে হালই বানাই, খোঁজ রেখেছি কেউ? হুম। একটা অভিমানী চাহনি দিয়ে ঘরের ভেতর চলে যায় তোহা। তোহার পেছন পেছন রাফির বাবা মাও ঘরে ঢোকে। রাফি কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে নিজের রুমে চলে যায়। রুমে ঢুকতেই তোহা তোয়ালে বাড়িয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিতে বলে রাফিকে। অভিমানে গাল ফুলিয়ে থাকলো রাফির দেখভাল ঠিকই করে তোহা। তোয়ার হাত থেকে তোয়ালেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল রাফি। বালতি ভর্তি ঠান্ডা পানি একটু একটু করে মাথায় ঢালতে লাগলো আর এক ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে আন্দাজ করতে লাগলো রাফি। অনেকগুলো পাজল একসাথে করে মেলাতে মেলাতে গোসল শেষ করে রাফি
তোয়ালেটা বিছানায় ছুঁড়ে মারতে গিয়ে দরজার চক পড়ে রাফি। তোহা দাঁড়িয়ে আছে, গামছাটা তাই আর বিছানায় ছুঁড়ে ফেলা হলো না। তোয়ার আগে পা অভিমানে গজগজ করতে করতে রাফির কাছে এসে তোয়ালেটা হাত থেকে নিয়ে নেয়। রাফি বিছানায় গিয়ে বসে গা এলিয়ে দিতে যাবে বিছানায়, তখন খাবার বেড়েছি, খাবে এসো। খেতে পাইনি। এটা কোনো রিকোয়েস্ট ছিল না যে তোমার হাতে রিজেক্ট করার অপশন আছে। সোজা ডাইনিং টেবিলে যাও এক্ষুনি। তোর কথা বলার ভঙ্গি শুনে রাফি তোর দিকে তাকিয়ে পড়লো। মেয়েটার আগে ফুসছে নাকি হঠাৎ অর্ডার দেওয়া শুরু করলো যে খেতে যদি ইচ্ছে না হয় তো কিভাবে খাবো? ওসব আমাকে বলে লাভ নেই। মা বলেছে তোমাকে যেন কিছুতেই না খাইয়ে বিছানার কাছে ঘেঁষতে না দেই। এতদিন পর ঘরে এলাম, একটু রেস্ট না নিয়েই জোড়াচড়ি খাওয়ার জন্য। রাফি দরজার কাছাকাছি যেতেই টেবিলের দিকে নজর দিল। টেবিলের উপর রাফির ল্যাপটপটা রাখা। রাফি কিছুটা অবাক হয়ে টেবিলের দিকে এগিয়ে গিয়ে তোহার দিকে তাকায়। ল্যাপটপটা হাতে তুলে একটা হাসি দেয় রাফি। তোহাও রাফিকে ল্যাপটপের জন্য হাসতে দেখে গম্ভীরতা ছেড়ে হালকা হলো। মা তোমার ল্যাপটপটাকে জায়নামাজি মুড়িয়ে নিয়ে বয়ে নিয়ে এসেছেন এত দূর পর্যন্ত। রাফি ল্যাপটপটার দিকে ফিরে তাকায়। ল্যাপটপটা টেবিলে রেখে চলে যায় ডাইনিং টেবিলে। অনেকদিন হলো মায়ের হাতের রান্না খাওয়া হয় না। খাওয়া দাওয়া শেষ করে রুমে ফিরে আসে রাফি। বিছানায় যেতে গিয়ে ফিরে তাকায় টেবিলের উপর ল্যাপটপটার দিকে। কি যেন ভেবে টেবিলের দিকে এগিয়ে যায় রাফি। চেয়ারটা টেনে নিয়ে বসে ল্যাপটপটা ওপেন করে রাফি। এক অভিনব কায়দায় ল্যাপটপে সিকিউরিটি দিয়ে রাখে রাফি। ল্যাপটপের লিড যখন নির্দিষ্ট সময়ের ভেতর নির্দিষ্ট অ্যাঙ্গেলে খোলা না হয় তাহলে সঠিক পাসওয়ার্ড দিলেও ল্যাপটপ ওপেন হবে না। নিজের উদ্ভাবন, তাই রাফি ছাড়া আর কেউ জানে না যে রাফির ল্যাপটপে এমন লক ইনস্টল করা আছে। ল্যাপটপ খোলার পর সিস্টেম মেসেজ শো করে যে কয়েকবার ল্যাপটপটি ওপেন করার চেষ্টা করা হয়েছিল। পাসওয়ার্ড ঠিক ছিল কিন্তু লিড সঠিক অ্যাঙ্গেলে খোলা হয়েছিল না, বিধায় ল্যাপটপ আনলক হয়নি। রাফির সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী কম্পিউটারের ওয়েবক্যাম প্রতিবার আনলক টয়েলে ইউজারের ছবি তুলে রাখার কথা, কিন্তু মাফিয়া গালার ভয়ে ক্যামেরার উপর পর্দা দিয়ে দেওয়ায় ছবিগুলো সব কালো হয়ে আছে। রাফির অনুপস্থিতিতে কেউ রাফির ল্যাপটপে হাত দেওয়ার কথা না। তাহলে বাহ, এই নাকি তার খেতে ইচ্ছে করছিল না, আর এখন খেয়ে দিয়ে বসে পড়েছেন তিনি তার ধ্যানে। আচ্ছা, আমি যাওয়ার পর আমার ল্যাপটপে কে কে হাত দিয়েছিল? কেন জেল জরিমানা করবে? রাফি বুঝতে পারে তোহা কোনো কারণে তেতে আছে, তাই চেয়ার ছেড়ে উঠে দেয় রাফি। তোহার দিকে এগিয়ে যায়। রাফিকে এগিয়ে আসতে দেখে তোহা বিছানায় বসে পড়ে। রাফি তোহার সামনে হাঁটু গেড়ে বসে। কি হয়েছে? এত ক্ষেপে আছো কেন? এত রাগ আমার উপর? এই যে দেখো, আমি চলে এসেছি তো। তোর চোখ টলমলো করতে থাকে। এইভাবে কেউ উধাও হয়ে যায়? ট্রেনিংয়ে যাচ্ছ বলে বিমানে উঠলে, তারপর থেকে প্রতিটা দিন আমার কাছে এক এক বছর মনে হয়েছে। একদিকে তোমার বাবা মা, অন্যদিকে আমার বাবা মা, সবার কি হাল হয়েছে দেখেছো একবার? রাফি দেখলো তো ফুপিয়ে ফুপিয়ে সবটুকু বলে যাচ্ছে, কিন্তু রাফি দিকে তাকাচ্ছে না। রাফি গলাটা ধরে তোহার মুখটা ঘুরিয়ে সামনাসামনি করে। কিছু ভুল ছিল, কিছু বিশ্বাস ছিল, আর কিছু ভালোবাসা ছিল, তাই তো এখন আমি তোমার সামনে দাঁড়াতে পেরেছি। এই যে দেখো, আমি চলে এসেছি, আর কোনো সমস্যা হবে না বলে তোহার মাথাটা বুকে টেনে নিল রাফি। বুকের মাঝে জায়গা পেয়ে তোহা আরো কিছুক্ষণ চোখের জল নাকের জল ঝরিয়ে শান্ত হয়। এখন কি বলা যায় মহারানী? কে ওপেন করতে চেয়েছিল ল্যাপটপ? আমি কয়েকবার ওপেন করতে চেয়েছিলাম। তোমার মা বাবা আমার বাবা মায়ের সাথে কথা বলতে চেয়েছিলেন ভিডিও কলে। ল্যাপটপে সুবিধা হবে জেনে ট্রাই করেছিলাম। বাবা পাসওয়ার্ড বলে দিয়েছিলেন, হয়তো তারপর তুমি চেঞ্জ করে দিয়েছো, তাই আর খুলতে পারিনি। পরে ফোন দিয়েই কাজ চালিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি একটু আপডেট নেই। রাফির কথা শুনে তোহা শুয়ে পড়ে বিছানায়। রাফি কিছুক্ষণ তোহার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে পড়ে। টেবিল থেকে ল্যাপটপটা তুলে নিয়ে পারিবারিক লাইব্রেরির দিকে চলে যায় রাফি। রাফির দাদা ইংরেজ আমলের লোক ছিলেন, জাটিল আর রাশভারী টাইপ। তার নেশা ছিল বই পড়া। ব্যাস, নিজের পড়া বইগুলো দিয়ে পুরো দোস্ত একটা পারিবারিক লাইব্রেরি করে ফেলেন। রাফি এখন সেই কাজগুলো করবে, যা তোহার সামনে না করাই ভালো, কারণ তোহা একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাফি চায় না যে তোহা কোনোভাবে বুঝতে পারুক রাফি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কথা বলছে। পারিবারিক লাইব্রেরিতে ঢুকে দরজা বন্ধ করে দেয় রাফি। চারদিকে বুকশেলফ আর জানালার মাঝখানে রাখা টেবিলে ল্যাপটপটি রেখে বসে পড়ে রাফি। ল্যাপটপের
স্ট্যাটাস চেক করে দেখতে থাকে। কোনো সমস্যা নেই বুঝে ল্যাপটপটার সাথে নিজের ফোনকে কানেক্ট করে রাফি। ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে পিকাচুর সাথে কানেক্ট করে রাফি। হাই রাফিউল, হোয়াট নেক্সট? পিকাচু, নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোড সংক্রান্ত কোনো কমান্ড আমি তোমাকে দেইনি, তাহলে তুমি কেন এই রিলেটেড ইনফো সংগ্রহ করেছো? পিকাচু তার নলেজ থেকে বলছে, এই নিউক্লিয়ার ওয়্যারহেড অ্যাক্টিভেট করতে হলে বেশ কিছু স্টেপ রয়েছে, যার ভেতরে অন্যতম হলো নিউক্লিয়ার অ্যাক্টিভেশন কোড। রাশিয়ান নিউক্লিয়ার সাবমেরিন রিলেটেড সকল ডাটাতে শুধুমাত্র এই একটা জিনিসই বাকি ছিল, যা সাবমেরিনে থাকা নিউক্লিয়ার ওয়্যারহেডগুলোকে অ্যাক্টিভ করতে পারে। আর ডিক্রিপ্টেড মেসেজগুলো? শেষবার যখন মিলিটারি নেটওয়ার্কে অ্যাক্সেস করা হয়েছিল তখন প্রথমবারের জন্য পিকাচু ওই এনক্রিপ্টেড মেসেজগুলো পায়, যা ডেসক্রিপশন কোড পিকাচু নলেজে ছিল না। কিন্তু প্রতি মিনিটে মিলিটারি নেটওয়ার্ক থেকে পাঠানো এনক্রিপ্টেড মেসেজ এবং সেই অনুযায়ী মিলিটারি মুভমেন্ট ও অ্যাক্টিভিটিস ফলো আপ করে পিকাচু এনক্রিপশন ক্রস করতে সক্ষম হয়েছে। পিকাচু নিজেকে ইনভলভ করেছে দেখে রাফি যার পরনে অবাক হলো। মিলিটারি নেটওয়ার্কে যে এনক্রিপশন ব্যবহার করা হয় তা সাধারণত এনালগ হয়ে থাকে এবং নির্দিষ্ট এনক্রিপ্ট মেসেজের অর্থ শুধুমাত্র তারাই বুঝতে পারবে এবং যাদের উদ্দেশ্যে মেসেজটি পাঠানো হয়েছে। এমন অ্যানালগ এনক্রিপশনের অর্থ কয়েক হাজার রকমের হতে পারে, অথচ পিকাচু অবলীলায় লুকোচুরি করে ধরে ফেলল। দ্যাটস ব্রিলিয়ান্ট পিকাচু, কিন্তু নিউক্লিয়ার সাবমেরিন খোয়া গিয়েছে এমন রিপোর্ট তো কোথাও আসেনি, স্যাটেলাইটের কথাও বলা হয়নি কোথাও। এত কিছু ঘটে গেল অথচ কোনো রিপোর্টিং হবে না, এটা কেমন কথা? সার্চিং নিউ ডাটা, অ্যাক্সেসিং নিউজ ফিড। রাফি অপেক্ষা করতে থাকে পিকাচু সার্চ শেষ হওয়ার আগ পর্যন্ত।